এর আগের দুটি ক্লাসে আমি সিস্টেমিক প্যাথোলজি কিভাবে পড়তে হবে সে ব্যাপারে একটু গাইডলাইন দিয়েছিলাম। যেমন সিস্টেমিক প্যাথোলজি পড়তে হলে আমাদেরকে কিছু সিস্টেম ফলো করতে হবে। যেমন প্রথমে ওই সিস্টেমের অর্গানগুলো সম্পর্কে একটু জানতে হবে, অ্যানাটমি এবং হিস্টোলজি সম্পর্কে একটু জানতে হবে, তারপরে ডিজিজের লিস্ট জানতে হবে এবং ডিজিজের লিস্ট অনুযায়ী ডিজিজগুলোকে আমাকে স্টাডি করতে আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হবে। যেমন ইটিওলজি, প্যাথোজেনেসিস, মরফোলজি এবং ক্লিনিক্যাল ফিচার। তো যারা 4th ইয়ার এমবিবিএস স্টুডেন্টস যারা আজকে অ্যাটেন্ড করছো তাদের জন্য বলছি, তোমরা প্যাথোলজি পড়ার সময় একটা স্ট্যান্ডার্ড বই ফলো করবে। উদাহরণস্বরূপ বলা যায় যে রবিন্স প্যাথোলজি, যেটা সারা বিশ্বে স্বীকৃত একটা বই। আমি আমার ক্লাসে এই বই থেকেই ইনফরমেশনগুলো সাধারণত দিয়ে থাকি এবং স্ট্যান্ডার্ড ওয়েবসাইট থেকে ডায়াগ্রামগুলো নেওয়া হয়েছে। তারপরেও যদি কোনো ভুল ইনফরমেশন ভুল করে দেওয়া হয়ে থাকে, ভিউয়ার্স আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কমেন্ট বক্সে লিখে দেবেন, পরের ক্লাসে আমি সেটা কারেকশন করে দেব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমরা স্টোমাক প্যাথোলজি পড়ার আগে আমরা স্টোমাকের অ্যানাটমি সম্পর্কে অল্প করে জানব। স্টোমাকের একটা জে শেপেড অর্গান, এটা একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান। এর দুটো ওপেনিং আছে, ইসোফেজিয়াল ওপেনিং এবং পাইলোরিক ওপেনিং। এবং একে আমরা অ্যানাটমিক্যালি 4টা পার্টে ভাগ করতে পারি: কার্ডিয়াক পার্ট, ফান্ডাস, বডি এবং পাইলোরিক পার্ট। আচ্ছা, স্টোমাকের ইন্টেরিয়র যদি আমরা দেখি, এটা একটা মাস্কুলার অর্গান। এর ইন্টেরিয়রে লঙ্গিটিউডিনাল ফোল্ড থাকে, যেটা আমরা গত ক্লাসে ইসোফ্যাগাসে দেখেছি কোনো ফোল্ড থাকে না। এই লঙ্গিটিউডিনাল ফোল্ডগুলোকে বলা হয় রুগি। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমরা জানি স্টোমাকের কাজ হচ্ছে টেম্পোরারি রিজার্ভার অফ ফুড হিসেবে কাজ করা। যেমন ইসোফেগাস থেকে যখন বোলাস অফ ফুডটা স্টোমাকে আসে তখন স্টোমাককে ডিস্টেনশন করতে হয়, আবার যখন স্টোমাকে ফুডটা ডিউডেনামে চলে যায় তখন স্টোমাকটা কন্ট্রাক্টেড হয়। এই যে ডিস্টেনশন এবং কন্ট্রাকশনের সুবিধার্থে এই মিউকোজাল ফোল্ডগুলো হেল্প করে। স্টোমাকের যে 4টা পার্ট আমরা বলেছি সেটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, ফান্ডাস, বডি এবং পাইলোরাস পার্ট। আচ্ছা, এখন আসো স্টোমাকের হিস্টোলজি। স্টোমাকের হিস্টোলজিতে যদিও অ্যানাটমিক্যালি স্টোমাককে আমরা 4টা পার্টে ভাগ করেছি, কিন্তু কার্ডিয়াক পার্ট এবং পাইলোরিক পার্টের যে গ্ল্যান্ডসগুলো সেগুলো দেখতে একই রকম, আবার ফান্ডাস এবং বডির যে পার্টগুলো সেগুলো দেখতে একই রকম। তো সেজন্য হিস্টোলজিক্যালি আমরা দুটো পার্টে ভাগ করব। তো প্রথমে আসি লাইনিং এপিথেলিয়াম। আমরা জানি জিআই ট্র্যাক্টের অর্গানগুলোতে ওয়ালে 4টা লেয়ার থাকে: লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া, তারপরে মাস্কুলারিস মিউকোসা, সাবমিউকোজা, মাস্কুলারিস প্রোপ্রিয়া এবং সবার শেষে স্টেরোসা। তো লাইনিং এপিথেলিয়াম স্টোমাকের পুরো পার্টে, ফান্ডাস এবং পাইলোরাসে এটা হচ্ছে টল কলামনার এপিথেলিয়াম। এখানে দেখা যাচ্ছে এপিথেলিয়াল সেলগুলো পাশাপাশি সাজানো, বেজালি লোকেটেড স্মল নিউক্লিয়াস। আর উপরে হচ্ছে ক্লিয়ার সাইটোপ্লাজম, যেখানে কিনা মিউসিন সিক্রেশন হয়, যার কাজ হচ্ছে এই সেলগুলোর কাজ হচ্ছে মিউসিন সিক্রেট করা। লাইনিং এপিথেলিয়ামের নিচেই হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া, যেখানে গ্ল্যান্ডস গুলো অবস্থান করে। এখানে ফান্ডাস এবং পাইলোরাসের পার্থক্যটাই হচ্ছে এই গ্ল্যান্ডের স্ট্রাকচারে। এখানে ফান্ডাসের যে গ্ল্যান্ডস গুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে স্ট্রেইট গ্ল্যান্ডস এবং এই গ্ল্যান্ডসের সেলের কম্পোজিশন এবং পাইলোরিক গ্ল্যান্ডসের সেল কম্পোজিশন একটু আলাদা। ফান্ডিক গ্ল্যান্ডে সাধারণত 3 ধরনের সেল থাকে। আমরা জানি স্টোমাকের যে মেইন কাজ হচ্ছে ডাইজেশন করা, এবং সেটাতে হেল্প করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন। এখানে দেখো ফান্ডিক গ্ল্যান্ডগুলোতে যে 3 ধরনের সেল থাকে সেটা হচ্ছে প্যারাইটাল সেল, যেখান থেকে আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। তারপরে হচ্ছে চিপ সেল, যারা তোমার পেপসিনোজেন সিক্রেট করে, এবং মিউকাস নেক সেল। তাহলে এই 3 ধরনের সেল সাধারণত ফান্ডিক গ্ল্যান্ডের লাইনিং এপিথেলিয়ামে থাকে। এবং এই গ্ল্যান্ডের সিক্রেশনগুলো এখানে দেখো একটা গর্তের মতো জায়গায় সিক্রেশনটা ওপেন হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটগুলো ওপেন হচ্ছে সারফেস এপিথেলিয়ামের ফাঁকে ফাঁকে। তাহলে সারফেস এপিথেলিয়ামের লাইনিং এ যে কলামনার সেলগুলো থাকে, গ্যাস্ট্রিক পিটের লাইনিং এও সেই একই কলামনার সেল থাকে।
আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডসের লাইনিংয়ে 3 ধরনের সেল পাওয়া যায়, বিশেষ করে ফান্ডি গ্ল্যান্ডে সেটা হচ্ছে মিউকাস নেক সেল, প্যারাইটাল সেল এবং চিপ সেল। কিন্তু পাইলোরাসে গেলে আমরা এই 3 ধরনের সেল পাবো না। পাইলোরিক গ্ল্যান্ডগুলো শুধু টিউবুলার গ্ল্যান্ড এবং তাদের কম্পোজিশন হচ্ছে শুধু মিউসিন সিক্রেটিং সেলস। এখানে পাইলোরিক গ্ল্যান্ডসে পাইলোরিক পার্ট এবং ফান্ডিক পার্টের হিস্টোলজি জানার একটা উদ্দেশ্য হলো কি, যে স্টোমাকের যে বিভিন্ন প্যাথোলজিগুলো সেগুলো কোনোটা বডি এবং ফান্ডাসকে এফেক্ট করে এবং কোনোটা পাইলোরিক পার্টে বেশি দেখা যায়। যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ট্রাম বা পাইলোরিক পার্টে বেশি দেখা যায়। আবার অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, এই ডিজিজটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বডিতে আক্রমণ করে। এই আমরা শর্ট হিস্টোলজি জেনে নিলাম। এখন আসো জিআই ট্র্যাক্টের প্যাথোলজি জানতে গেলে আমাদের অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমরা যেহেতু স্টমাক একটা ইন্টারনাল অর্গান, এখান থেকে খুব সহজেই টিস্যু স্যাম্পল কালেকশন করা যায় না হিস্টোপ্যাথোলজির জন্য, তো সেজন্য আমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এই টেকনিকগুলোর মধ্যে সবচেয়ে নন ইনভেসিভ এবং ইজি প্রসিডিউর হচ্ছে এন্ডোস্কোপি। এখানে এন্ডোস্কোপি ওরাল ক্যাভিটি থেকে একটা ফাইবার অপটিক ম্যাটেরিয়ালের টিউব স্টমাক এবং ডিউডেনাম পর্যন্ত পাস করা হয়। এই টিউবটার সামনে একটা লাইট থাকে, যে লাইটের মাধ্যমে আমরা স্টমাকের ইন্টেরিয়রটা এবং ডিউডেনাম পর্যন্ত এর ইন্টেরিয়রটা আমরা খুব ভালোভাবে অবজার্ভ করতে পারি এবং এখানে কোনো প্যাথোলজিক্যাল লিশন আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এখানে এই আমরা এন্ডোস্কোপির মাধ্যমে আপার জিআইটি প্যাথোলজি গুলো ডিটেক্ট করতে পারি, আর কোলোনোস্কোপির মাধ্যমে যেটা পাররেক্টাল রুটে ইন্ট্রোডিউস করা হয় আমরা লোয়ার জিআইটি প্যাথোলজি গুলো আইডেন্টিফাই করতে পারি। এখানে এন্ডোস্কোপি শুধুমাত্র ডায়াগনস্টিক পারপাসে সার্ভ করে না, এখানে দেখো যে বায়োপসি স্যাম্পলও আমরা কালেক্ট করতে পারি। আমরা যখন এন্ডোস্কোপির মাধ্যমে স্টমাকের ওয়ালে কোনো অ্যাবনর্মাল লিশন দেখতে পাবো, যেমন কোনো আলসার, কোনো ইরোশন, কোনো রেড প্যাচ বা হোয়াইট প্যাচ, অথবা কোনো পলিপ, অথবা কোনো নিউপ্লাস্টিক গ্রোথ, এগুলো যদি আমরা ওয়ালে দেখে থাকি তাহলে সেটা এই বায়োপসি সেখান থেকে আমরা বায়োপসি স্যাম্পল কালেক্ট করতে পারি। এই প্রসঙ্গে বলা যায় অনেক সময় এমবিবিএস প্রফেশনাল পরীক্ষায় বায়োপসি কি এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তো বায়োপসি কি, এটার উত্তরে বলতে হবে যে প্রসেস অফ টিস্যু স্যাম্পল কালেকশন ফ্রম এনি অর্গান, এটা হচ্ছে বায়োপসি। অর্থাৎ টিস্যু স্যাম্পল কালেকশনের যে পদ্ধতি সেটাই হচ্ছে বায়োপসি। তো বায়োপসি বিভিন্ন রকমের হয়, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি বলে থাকি সেটা হচ্ছে কোর নিডল বায়োপসি, যেমন আমরা লাংস, কিডনি, লিভারে আমরা কোর নিডল বায়োপসি করে থাকি। আরেকটা হচ্ছে কি ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি, যেটাকে আমরা এফএনএসি বলে থাকি। তারপরে হচ্ছে তোমার সার্ভিক্স ডায়াগনোসিস, সার্ভাইকাল প্যাথোলজি ডায়াগনোসিস করার জন্য আমরা লিভ বায়োপসি করে থাকি। এখানে আমরা এন্ডোস্কোপিক বায়োপসি দেখতে পাচ্ছি, এখানে আমরা এন্ডোস্কোপিক বায়োপসির মাধ্যমে আমরা জিআই প্যাথোলজি গুলো ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, এই বায়োপসি ছাড়াও এন্ডোস্কোপি প্রসিডিউরের আরো কিছু ইউজ আছে। যেমন যদি উদাহরণ দেই, যে ইসোফ্যাগাসের ডিজিজ আমরা গত ক্লাসে পড়েছি, যে লোয়ার ইসোফ্যাগাসে তোমরা জানো যে এটা একটা পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিসের একটা জায়গা। অর্থাৎ কোনো কারণে লিভার সিরোসিস পেশেন্টদের যদি পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে তাহলে ইসোফেজিয়ার যে ভেইনস গুলো আছে সেগুলো ডাইলেটেড হবে, কনজেস্টেড হবে, এগুলোকে বলা হয় ইসোফেজিয়াল ভ্যারিসেস। অনেক সময় পোর্টাল হাইপারটেনশনের কারণে এই ভ্যারিসিয়াল রাপচার হয়ে পেশেন্টের ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে, হেমাটেমেসিস হতে পারে। তো সেক্ষেত্রে এই এন্ডোস্কোপির মাধ্যমে আমরা সেই ইসোফেজিয়াল ভ্যারিসেসটা লাইগেট করে দেওয়া যায়, পেশেন্টকে ম্যানেজ করা যায়। এছাড়াও আজকাল আধুনিক প্রযুক্তির মাধ্যমে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডও এখনো দেখা বিভিন্ন জায়গায় টেকনিক অ্যাপ্লাই করা হচ্ছে, যাতে করে জিআই প্যাথোলজি গুলো আরো ভালোভাবে ডায়াগনোসিস করা যায়। তো এই ছবিটা হচ্ছে যে এন্ডোস্কোপিতে আমরা স্টোমাককে কিভাবে আইডেন্টিফাই করব। আমরা স্টোমাকের বডিটা চিনতে পারবো যে লংগিটিউডিনাল ফোল্ড বা রিজ গুলো দেখে, বা যেগুলোকে আমরা রুগী বলি। তারপরে আমরা পাইলোরিক ওপেনিংটা দেখতে পাচ্ছি এবং অ্যান্ট্রাম, যেই পথ দিয়ে এটা ডিউডেনামে এন্ট্রি করবে এন্ডোস্কোপটা, সেটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম। আচ্ছা, এখন আমরা এন্ডোস্কোপিক ভিউ এবং হিস্টোলজি অফ স্টোমাক একটু জানলাম। এখন আমরা আসি আমাদের মেইন আলোচনা, যেটা হচ্ছে স্টোমাকের প্যাথোলজি। তো প্যাথোলজি বলতে গেলে প্রথমে আসো ক্লাসিফিকেশন অফ স্টোমাক প্যাথোলজি। তো ক্লাসিফিকেশনের আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম। আমরা জানি প্রায় প্রতিটা অর্গানে কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকে,
কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে, কিছু অটোইমিউন ডিজিজ, জেনেটিক ডিজিজ, ডিজিজ ডিউ টু হিমোডাইনামিক ডিরেসমেন্ট এবং নিউপ্লাস্টিক ডিজিজ থাকে। তো স্টমাকেও অনেক ধরনের ডিজিজে থাকে। আমরা মেইন যে কয়েকটা ডিজিজ আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি, ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ স্টমাক দ্যাট ইজ গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ যেটা কিনা খুব কমন ডিজিজ, এবং গ্যাস্ট্রিক টিউমার। তো স্টমাকের কনজেনিটাল অ্যানোমালি, খুব কমন কনজেনিটাল অ্যানোমালি একটা হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। তো এটা প্রায় দেখা যায় বাচ্চারা জন্মের পরে প্রজেক্টাইল ভমিটিং এবং অ্যাবডোমিনাল ম্যাস নিয়ে ক্লিনিক্যালি প্রেজেন্ট করে। তো এখানে প্যাথোজেনেসিসটা হচ্ছে কি, যে স্টমাকের পাইলোরিক পার্টে যে মাসেল লেয়ারটা থাকে, আমরা হিস্টোলজিতে দেখে এসেছি যে থিক একটা মাসেল লেয়ার থাকে, এবং এই মাসেলের দুটো টাইপ, ইনার লঙ্গিটিউডাল এবং আউটার সার্কুলার লেয়ার। এই মাসেল সেলগুলো হাইপারট্রফি হয়ে যায় এবং এতে করে লুমেনটা ন্যারো হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। তো পেশেন্ট যখন ক্লিনিক্যাল ফিচার যেমন প্রজেক্টাইল ভমিটিং এবং অ্যাবডোমিনাল মাস নিয়ে আসে, তখন আল্ট্রাসোনোগ্রাফি করে এই মাসেল থিকনেসটা দেখা যায় এবং পাইলোরোমায়োটমি এই অপারেশন করে বা মাসেল স্প্লিটিং করে পেশেন্টকে রিলিভ করা যায়। আরেকটা কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে হেটেরোটপিক প্যানক্রিয়াস। আমরা গত ক্লাসেও বলেছি যে প্যানক্রিয়াসের টিস্যু বিভিন্ন টিস্যুতে স্ট্রোমা বা ওয়ালে থাকতে পারে। যেমন এখানে স্টমাকের মিউকোসা, নর্মাল মিউকোসা, তার নিচে যেখানে ল্যামিনা প্রোপ্রিয়াতে গ্ল্যান্ড থাকার কথা, সেখানে আমরা প্যানক্রিয়াটিক ডাক্ট এবং অ্যাসেনাই এই স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এবং এই স্ট্রাকচারগুলো হচ্ছে ম্যাচিউর প্যানক্রিয়াটিক টিস্যু। তো এখানে সমস্যা যেটা হয় যে এটা কোনো পলিপ বা কোনো আলসারেটিভ লেশন হিসেবে ক্লিনিক্যালি প্রেজেন্ট করতে পারে। আমরা বায়োপসি করে এখানে প্যানক্রিয়াটিক টিস্যু আইডেন্টিফাই করতে পারি। তো এখানে কমপ্লিকেশন যেটা হয় যে প্যানক্রিয়াটিক ডিজিজগুলো যেমন প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক স্টোন বা প্যানক্রিয়াটিক নিওপ্লাজম, যে কোনো ডিজিজই এখানে হতে পারে যেহেতু এটা ম্যাচিউর প্যানক্রিয়াটিক টিস্যু। আচ্ছা, এখন আসো আরেকটা ক্যাটাগরি অফ ডিজিজ, গ্যাস্ট্রাইটিস। তোমাদের যখন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ গ্যাস্ট্রাইটিস, খুব সিম্পল আনসার যে ইনফ্লামেশন অফ স্টমাক ওয়াল বা টিস্যু, সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রাইটিস। এবং এটা টাইপ করার রকমের দুই রকম, যেহেতু ইনফ্লামেশনের দুটো টাইপ আছে, অ্যাকিউট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশন, সেহেতু গ্যাস্ট্রাইটিসও দুই রকম হবে, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিস। এখন আমরা ডেফিনিশন বলতে গেলে যে গ্যাস্ট্রাইটিস আমরা কখন বলবো, ইনফ্লামেশন অফ স্টমাক ওয়াল এটা খুব সহজে বলা যায়, এবং তার সাথে এখানে বলতে হবে যে মিউকোজাল ইনজুরি থাকবে। আচ্ছা, এখন আসো একটা গ্যাস্ট্রাইটিস পেশেন্ট, সেটা অ্যাকিউট হোক অথবা ক্রনিক হোক, কি কি সিমটম নিয়ে ক্লিনিক্যালি প্রেজেন্ট করতে পারে। যেমন একটা পেশেন্ট, আমাদের দেশে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজের অনেক অনেক পেশেন্ট। তো এই পেশেন্টগুলো সাধারণত কি কি সিমটম নিয়ে আসে, যেমন ভমিটিং কমপ্লেন করতে পারে, স্টমাক বার্ন, অনেক সময় এটাকে হার্ট বার্ন বলা হয়, পেটে জ্বালা পোড়া করে, তারপরে স্টমাক আপসেট, যেমন খাওয়ার পরে অস্বস্তি বা খালি পেটে অস্বস্তি থাকে। পেশেন্টের অনেকদিন যাবত যদি জিআই প্রবলেম থাকে তাহলে লস অফ অ্যাপেটাইট হতে পারে। ব্লাড ভমিটিং যেটাকে আমরা বলি হেমাটেমেসিস, এবং ব্ল্যাক স্টুল যেটাকে আমরা বলি মেলেনা। তো এই ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে পেশেন্টগুলো প্রেজেন্ট করতে পারে। তো এখন আসো যে এই সিমটমগুলো কি কারণে হয়, অর্থাৎ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস অথবা ক্রনিক গ্যাস্ট্রাইটিস যে কোনো কারণেই হতে পারে। তো অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আমরা কখন বলবো, আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের ডেফিনিশন জানি যে ইনফ্লামেশনের ডেফিনিশন হচ্ছে কি, যে রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু টুয়ার্ডস ইনজুরিয়াস স্টিমুলাই, অর্থাৎ যে কোনো ভাস্কুলারাইজড টিস্যুতে যদি কোনো ফরেন বডি বা কোনো ইনজুরিয়াস স্টিমুলাই ইরিটেট করে, তখন যে রেসপন্সটা হবে ওই টিস্যুতে সেটাকে আমরা বলি ইনফ্লামেশন, খুব ছোট করে বলতে গেলে। তো এই ইনফ্লামেশন অনেক সময় দেখা যায় খুব র্যাপিড রেসপন্সটা হয়, যেমন যদি সিভিয়ার ইনজুরি হয়, রেসপন্সটা হবে অনেক তাড়াতাড়ি, র্যাপিড, এবং অনেক অল্প সময় ধরে থাকবে, শর্ট ডিউরেশন। এবং এখানে কি হবে, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল, বিশেষ করে নিউট্রোফিল অ্যাকুমুলেশন হবে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ডায়াগনোসিস করব অ্যাকিউট ইনফ্ল্যামেশন হিসেবে। তাহলে যদি আমি রিপিট করছি যে অ্যাকিউট ইনফ্ল্যামেশন বলতে গেলে আমরা বুঝবো যে শর্ট টার্ম রেসপন্স অফ কানেকটিভ টিস্যু বা ভাস্কুলারাইজড টিস্যু টুয়ার্ডস স্টিমুলেশন উইথ নিউট্রোফিলিক ইনফিলট্রেট। আর যখন এই ভাস্কুলারাইজড টিস্যুর রেসপন্সটা ইনজুরিয়াস স্টিমুলাইয়ের জন্য যদি লং স্ট্যান্ডিং হয়, অনেক দিন ধরে ইনফ্লামেশনটা চলতে থাকে, এবং ক্রনিক ইনফ্লামেটরি সেল, বিশেষ করে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, এগুলো যখন অ্যাকুমুলেশন হয় তখন আমরা সেটাকে বলি ক্রনিক ইনফ্লামেশন।
তো গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রেও আমরা যখন দেখব যে শর্ট টার্ম ইনফ্লামেশন থাকে এবং স্টমাকের ল্যামিনা প্রপ্রিয়াতে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট থাকবে, তখন আমরা বলবো অ্যাকিউট ইনফ্লামেশন। আর যদি দেখি যে রেসপন্সটা অনেক দিন যাবত হচ্ছে এবং মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ট্রেশন হচ্ছে, সাথে গ্যাস্ট্রিক অ্যাট্রফি থাকতেছে গ্ল্যান্ডগুলোতে, তখন আমরা বলবো ক্রনিক গ্যাস্ট্রাইটিস। তাহলে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বলতে আমরা কি বুঝি? অ্যাকিউট মিউকোজাল ইনফ্লামেটরি প্রসেস উইথ নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট, এবং এই রেসপন্সটা হবে ট্রানজিয়েন্ট। কেন হবে, কেন অ্যাকিউটলি স্টমাক ওয়ালটা ইনফ্লামড হবে? যদি আমরা কারণগুলো বলতে চাই কি কি হচ্ছে, যেমন হেভি ইউজ অফ এনএসআইডস। আমাদের অনেক বয়স্ক রোগী থাকে যারা সবসময় জয়েন্ট পেইন, মাসেল পেইন অথবা বডি এক, বিভিন্ন কারণে তারা এনএসআইডি ব্যবহার করেন। অনেক সময় তারা এটা ওভারডোজ হয়ে যেতে পারে, বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো যদি কেউ বেশি ডোজে খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে। এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন, হেভি স্মোকিং, সিভিয়ার স্ট্রেস যেমন ট্রমা, বার্ন, সার্জারি, কোনো অর্গানে যদি ইস্কেমিয়া হয়, এবং ইনফেকশন। তো এই জিনিসগুলোর কারণে হচ্ছে স্টোমাকের যে মিউকোজাল সেলগুলো থাকে সেগুলোতে ইনজুরি হবে, এবং যেহেতু স্টোমাক একটা ভাস্কুলারাইজ টিস্যু, সেহেতু এর রেসপন্সটা খুব তাড়াতাড়ি হবে, এবং সেখানে ভেসেল থেকে অ্যাকিউট ইনফ্লামেটরি সেলগুলো এসে ল্যামিনা প্রক্রিয়াতে অ্যাকুমুলেশন হবে। এটাকেই আমরা বলছি অ্যাকিউট ইনফ্লামেশন। আমরা যদি এন্ডোস্কোপিতে দেখি যে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের একটা পেশেন্টকে তার স্টোমাকটা কেমন দেখা যাবে, এখানে আমরা স্টোমাকের বডি আইডেন্টিফাই করতে পারছি যে মিউকোজাল ফোল্ডটা দেখে, এবং এখানে আমরা মাল্টিপল হেমোরেজিক স্পট দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে অ্যাকিউট ইনফ্লামেশনের সাথে হেমোরেজ হয়েছে। আমরা যদি এখান থেকে বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করি তাহলে আমরা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস কিভাবে ডায়াগনোসিস করব? এখানে যেহেতু ল্যামিনা প্রক্রিয়াতে গ্ল্যান্ড থাকে, তাহলে আমরা বুঝতে পারছি এই এরিয়াটা ল্যামিনা প্রক্রিয়া, এবং এখানে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, বিশেষ করে নিউট্রোফিল অ্যাকুমুলেশন হয়েছে। এখানে নিউট্রোফিলগুলা নিশ্চয়ই তোমরা আইডেন্টিফাই করতে পারছো, মাল্টিপল লোব সেলগুলোতে থাকে, এবং এখানে ল্যামিনা প্রক্রিয়াতে ইডিমা। তাহলে ইডিমা, কনজেশন এবং অ্যাকিউট ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন, এগুলো তোমরা জানো যে অ্যাকিউট ইনফ্লামেটরি ইভেন্টস। সো এটা দেখে আমরা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ডায়াগনোসিস করতে পারবো। এখন যখন আমরা বায়োপসি করে এটাকে ডায়াগনোসিস দিব যে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, পেশেন্টকে আমরা হিস্ট্রি নিয়ে কোন কজে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হয়েছে সেভাবে আমরা ম্যানেজ করব। আচ্ছা, এরকম অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হলে কি কি কমপ্লিকেশন হতে পারে? যেমন হেমোরেজ, ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে হেমোরেজ, ওয়ালটা পারফোরেশন হয়ে যেতে পারে, কোনো কারণে লুমেন অবস্ট্রাকশন হতে পারে, অথবা লং টার্ম সিকুয়েলি হিসেবে ম্যালিগনেন্সি বা ক্যান্সার ডেভেলপ করতে পারে। এখন আসো স্টোমাকের ডিজিজের ভিতরে অ্যাকিউটের চাইতে ক্রনিক গ্যাস্ট্রাইটিসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের পেশেন্টই অনেক বেশি। তো ক্রনিক গ্যাস্ট্রাইটিস আমরা কখন বলবো? যখন স্টোমাকের মিউকোজাতে ক্রনিক ইনফ্ল্যামেটরি চেঞ্জ থাকবে, এবং তার সাথে ল্যামিনা প্রক্রিয়ার যে গ্ল্যান্ডসগুলো থাকে সেগুলো অ্যাট্রফি হবে, এবং তার সিকুয়েলি হিসেবে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হবে। তাহলে তিনটা চেঞ্জ আমরা দেখতে পাই: ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন, গ্ল্যান্ডের অ্যাট্রফি এবং ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া। যখন আমরা এই তিনটা জিনিসকে একসাথে করব স্টোমাকের হিস্টোলজিতে, তখন আমরা এটাকে বলবো ক্রনিক গ্যাস্ট্রাইটিস। তো ক্রনিক এখানেও আমি সেই ক্রনিক ইনফ্লামেশনের কথাই বলবো। আমরা জানি ক্রনিক ইনফ্লামেশনের যে ইভেন্টস গুলো, ক্রনিক ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হয় এবং পরবর্তীতে রিজেনারেশন হয়, হিলিং হয়। তারপরে এবং এখানে গ্যাস্ট্রিকের যে গ্ল্যান্ডস গুলো, সেখানে হচ্ছে কি যে অনেকদিন যাবত ইনফ্লামেটরি স্টিমুলাই পেতে পেতে এর ফাংশনটা কমে যায়, গ্ল্যান্ডুলার অ্যাট্রফি হয়, এবং এই অ্যাট্রফি গ্ল্যান্ডের মধ্যে যখন গবলেট সেল অ্যাপিয়ার করে, আমরা স্টোমাকের হিস্টোলজিতে দেখেছি কোনো গবলেট সেল থাকে না। তো যখন গবলেট সেল থাকে তখন আমরা সেটাকে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হিসেবে ডায়াগনোসিস করে পারি। এবং এই ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ইম্পর্টেন্স হচ্ছে কি যে এখান থেকে ইন দ্য লং রান গ্যাস্ট্রিক কার্সিনোমা ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকে। এখন আসো, এই ক্রনিক গ্যাস্ট্রাইটিসকে আমরা দুটো টাইপে ভাগ করেছি। একটা হচ্ছে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস বা টাইপ এ গ্যাস্ট্রাইটিস, এবং নন ইমিউন অথবা এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস বা টাইপ বি গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস বা যেটাকে আমরা টাইপ বি গ্যাস্ট্রাইটিস বলে থাকি, এটাকে আমরা নন ইমিউন গ্যাস্ট্রাইটিসও বলতে পারি, যে এখানে কোনো ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে না। তো তাহলে এখানে কোন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট? এখানে আমরা জানি স্টোমাকের জন্য একটা খুব কমন একটা ইম্পর্টেন্ট অর্গানিজম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। তো এই হেলিকোব্যাক্টার পাইলোরি
পরীক্ষা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে স্টোমাকে কি কি লিশন করে। তো সে কি কি লিশন করে এই কোশ্চেন অ্যান্সারে বলতে হবে যে সে ক্রনিক গ্যাস্ট্রাইটিস করতে পারে, বিশেষ করে অ্যান্ট্রামে যেহেতু সে গ্যাস্ট্রাইটিসটা করে, অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস করতে পারে, তারপর করতে পারে পেপটিক আলসার ডিজিজ, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক লিম্ফোমা এবং গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা। তাহলে এই ডিজিজগুলো সাধারণত প্রত্যেকটা ডিজিজের সাথে হেলিকোব্যাক্টার পাইলোরির অ্যাসোসিয়েশন আছে। তো এখন হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে একটা মোটাইল, এখানে আমরা ফ্লাজেলা দেখতে পাচ্ছি, একটা ফ্লাজেলেটেড একটা ব্যাকটেরিয়া এবং এটা গ্রাম নেগেটিভ মাইক্রো অ্যারোফিলিক ব্যাকটেরিয়া। তো এর কিছু প্রপার্টিস থাকে, এই কয়েকটা প্রপার্টিসের মধ্যে একটা প্রপার্টিস হচ্ছে যে এই স্টোমাকের সেলগুলোর প্রতি এর একটা উইকনেস কাজ করে, এটাকে আমরা বলি সেল ট্রপিজম, এবং সে সবসময় স্টোমাকেই থাকে, সে কিন্তু কখনো ডিউডেনাম বা ইন্টেস্টাইনের অন্য কোনো অংশে যায় না। তো যেটাকে আমরা বলি সেল ট্রপিজম, অর্থাৎ সে এই এরিয়াতেই সে অবস্থান করে। এর আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন ফ্লাজেলার মাধ্যমে এ কি করে স্টোমাকের যে মিউকাস এনভায়রনমেন্ট এখানে সে সাঁতরিয়ে চলতে পারে, সুইমিং করে চলতে পারে। তো সেজন্য এর নামটাও হেলিকোব্যাক্টার, কারণ হেলিকপ্টার থেকে হেলিকোব্যাক্টার নামটা এসেছে। তো হেলিকোব্যাক্টার পাইলোরি সেজন্য নাম এসে, যেহেতু পাইলোরাসে থাকে এবং সে হেলিকপ্টারের মতো সে ফ্লাজেলার মাধ্যমে চলাফেরা করতে পারে, সেজন্য এটাকে হেলিকোব্যাক্টার পাইলোরি বলা হয়। এর আরো কিছু প্রপার্টিজ হচ্ছে কি, তার একটা প্রোটিন আছে অ্যাডিসিন, যার মাধ্যমে সে সারফেস মিউকাস সেলের সাথে সে অ্যাডহেশন হয়ে থাকতে পারে। তারপরে হচ্ছে যে সে টক্সিন রিলিজ করতে পারে, এবং তার আরেকটা ধর্ম হচ্ছে সে ইউরিয়েজ এনজাইম আছে তার মধ্যে। ইউরিয়েজ এনজাইমের কারণে সে কি করে যে স্টোমাকের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, আমরা জানি যে স্টোমাকের পিএইচ হচ্ছে প্রায় 1 বা 1.5, অর্থাৎ হাইলি অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টকে সে কি করে যে ইউরিয়েজ এনজাইমের মাধ্যমে সে ভেঙে অ্যামোনিয়া তৈরি করার কারণে সে কি হয় মিডিয়াটা অ্যালকালাইন হয়ে যায়, যাতে করে সে সার্ভাইভ করতে পারে। তো এভাবে করে সে ফ্লাজেলার মাধ্যমে চলাফেরা করে, অ্যাডিসনের মাধ্যমে সে স্টোমাকের মিউকোজাল সেলের সাথে সে আটকে থাকতে পারে, এবং তার ইউরিয়েজ এনজাইমের মাধ্যমে সে অ্যাসিডিক মিডিয়াতে সার্ভাইভ করতে পারে। তো এইভাবে করে সে কি করে মিউকোজাল সেলগুলোকে ইনজুরি করে। মিউকোজাল সেলগুলোকে যখন ইনজুরি করবে, আমরা জানি যে ইনজুরি হলেই সেখানে একটা ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটিস দেখা যাবে, অর্থাৎ এখানে যেহেতু অনেকদিন যাবত এই ইনজুরিটা হতে থাকে, সেখানে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলের অ্যাকুমুলেশন হবে, যেটাকে আমরা বলতেছি ক্রনিক অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস। যেহেতু অ্যান্ট্রামে হয় এবং এই ব্যাকটেরিয়াটা পাইলোরিক অ্যান্ট্রামের প্রতি তার একটা উইকনেস থাকে, সেজন্য এটাকে আমরা বলি ক্রনিক অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, এখন আসো যে অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ আমরা এক ধরনের গ্যাস্ট্রাইটিস পড়েছি যেটা কিনা যে ক্রনিক গ্যাস্ট্রাইটিসটা হেলিকোব্যাক্টার পাইলোরির মাধ্যমে হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্যাস্ট্রাইটিস, অথবা আমরা অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস বলতে পারি। আর আরেকটা গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিসের আরেকটা কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ। তো এখানে যেটা হয় যে আমরা স্টোমাকের ফান্ডি গ্ল্যান্ডগুলোতে আমরা দেখে এসেছি যে 3 ধরনের সেল থাকে, মিউকাস নেক সেল, তারপর হচ্ছে চিপ সেল যেটা কিনা পেপসিনোজেন সিক্রেট করে, এবং প্যারাইটাল সেল যারা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। এবং এদের কাজ হচ্ছে কি যে স্টোমাকের যে বোলাস অফ ফুডটা আসে, সেমি সলিড ফুডটা, সেটাকে ডাইজেস্ট করে লিকুইড ভিসকাসে পরিণত করা এবং ডিওডেনামে পাঠিয়ে দেওয়া, যাতে করে ফার্দার ডাইজেশন এবং অ্যাবজর্পশন হতে পারে। তো এই যে প্যারাইটাল সেলগুলো, যার কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে খাবারকে ডাইজেশন করা, তো সেই প্যারাইটাল সেলের এগেনস্টে বা প্যারাইটাল সেলের কোনো পার্ট, যেমন হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম, এর এগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, আমরা জানি অটো ইমিউন ডিজিজগুলোর যে মেকানিজম, যে বডিতে কোনো ফরেন বডি যখন ঢুকে তখন সেটাকে আমরা বলি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে কমব্যাট করার জন্য বডির ইমিউন সিস্টেম একটা ড্রাগস বা একটা মেডিসিন তৈরি করে, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করা হয়, এবং সাথে সাথে কিছু টিস্যু ডিস্ট্রাকশন বা ইনফ্লামেশন হয়, যাতে করে কিছু ডিজিজ তৈরি হয়, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই এটসেট্রা। তো অটো ইমিউন ডিজিজ কি, যে যখন ইমিউন সিস্টেম বডির নিজস্ব যে প্রোটিনটা সেটাকে সে আর
সেলফ প্রোটিন বলে আইডেন্টিফাই করতে পারে না, সে সেটাকে ফরেন মনে করতে থাকে কোনো কারণে। এটা হতে পারে কি ইমিউন সিস্টেম যখন অ্যাবারেন্ট হয়ে যায় অর্থাৎ অ্যাবনর্মালি ফাংশন বা হাইপার সেন্সিটিভ হয়ে যায়, তখন সে দেখা যায় যে বডির কোনো নর্মাল প্রোটিনকে বা নর্মাল পার্টসকে সে ফরেন প্রোটিন হিসেবে বা অ্যান্টিজেন হিসেবে আইডেন্টিফাই করে এবং তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। তো নিয়ম অনুযায়ী অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় এবং সেখানে ইনফ্লামেটরি সেল আসে, কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয় এবং সেখানে কিছু ডিজিজ হয় অর্থাৎ কিছু ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ ডেভেলপ করে। তো অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস ঠিক সে ধরনেরই একটা ডিজিজ। তো এখানে প্যারাইটাল সেলের যে এনজাইমটা থাকে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম জানি প্রোটিন ইন নেচার, সো এটা অ্যান্টিজেনিক ইন নেচার। এই অ্যান্টিজেনের এগেনস্টে বডি কোনো যদি অ্যান্টিবডি তৈরি করে তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, টিস্যু ডিস্ট্রাকশন হবে, ইনফ্লামেশন হবে এবং কিছু ডিজিজ হবে। এই ডিজিজটাকে আমরা বলছি অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস। এখানে দেখা গেছে যে যতগুলো পেশেন্টের ক্রনিক গ্যাস্ট্রাইটিস থাকে তার বেশিরভাগই থাকে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউস গ্যাস্ট্রাইটিস এবং লেস দেন 10% কেসের ক্ষেত্রে আমরা অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস পেতে পারি। তো আমরা হিস্টোলজিক্যালি অটো ইমিউন গ্যাস্ট্রাইটিসটা আমরা কিভাবে চিনব? যেমন এখানে সারফেস এপিথেলিয়াম আমরা দেখতে পাচ্ছি ইনট্যাক্ট, কিন্তু গ্ল্যান্ডগুলো অ্যাট্রোফি হয়ে গিয়েছে অর্থাৎ গ্ল্যান্ডগুলো সাইজে ছোট। এখানে আমরা প্যাথোজেনেসিসটা হচ্ছে কি যে যেহেতু অ্যান্টিবডি টু প্যারাইটাল সেল তৈরি হয়েছে তাহলে এখানে প্যারাইটাল সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে এবং যখন প্যারাইটাল সেলগুলো ডিস্ট্রয় হয় সাথে সাথে চিপস সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো সেল লসের কারণে গ্ল্যান্ডগুলো অ্যাট্রোফি হচ্ছে এবং এই অ্যাট্রোফিক গ্ল্যান্ডে ক্রনিক ইরিটেশনের কারণে এখানে গবলেট সেল অ্যাপিয়ার করেছে। এই গবলেট সেল অ্যাপিয়ার করাতে আমরা কি বুঝলাম যে এখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হয়েছে, অর্থাৎ যে গবলেট সেলটা সাধারণত স্টোমাকে থাকে না ইন্টেস্টাইনে থাকে, সেটা যখন স্টোমাকের গ্ল্যান্ডে অ্যাপিয়ার করে তখন আমরা এটাকে ডায়াগনোসিস করি ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হিসেবে। তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস আমরা কিভাবে আইডেন্টিফাই করব? একটা হচ্ছে গ্ল্যান্ডুলার অ্যাট্রোফি, ল্যামিনার প্রক্রিয়াতে আমরা ক্রনিক ইনফ্লামেটরি সেলের অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি এবং ক্রনিক ইনফ্লামেটরি সেল বিশেষ করে লিম্ফোসাইট অ্যাকুমুলেশন হয়ে অনেক সময় লিম্ফয়েড ফলিকলও ফর্ম করে এবং তার সাথে আমরা ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, এই তিনটা ফিচার দেখে আমরা ক্রনিক অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারবো। আচ্ছা, এখন এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস যে আমরা এই ফিচারগুলো দেখে ক্রনিক গ্যাস্ট্রাইটিস ডায়াগনোসিস করি, কিন্তু এটাকে কনফার্ম করার জন্য ইমিউনোফ্লোরেসেন্স একটা টেকনিক। এখানে আমি একটু অল্প করে বলি। ইমিউনোফ্লোরেসেন্স হচ্ছে এমন একটা টেকনিক এই যে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে বা অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করতেছে টিস্যুতে, এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা স্পেশাল টেকনিক হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্স। এটা একটা স্পেশাল মাইক্রোস্কোপে আমরা এই ইমিউনোফ্লোরেসেন্স করে টিস্যু সেকশনে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি যে বাইন্ড হয়েছে বা অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিন লাইট, ব্রাইট গ্রিন লাইট ইমিট করছে, তার মানে এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বাইন্ডিং হয়েছে, অর্থাৎ এখানে অ্যান্টিবডি প্রেজেন্সটা আমরা কনফার্ম করতে পারছি এবং এটা একটা কনফার্মেটরি টেস্ট ফর অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, আশা করি তোমরা গ্যাস্ট্রাইটিস সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তো এখন আমরা নেক্সট কমন একটা ডিজিজ আলোচনা করব, সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এবং আমাদের মতো একটা ডেভেলপিং কান্ট্রিগুলোতে পেপটিক আলসার ডিজিজ একটা খুব ফ্রিকোয়েন্টলি ক্লিনিক্যালি ফেস করা হয় এরকম একটা ডিজিজ। অনেক পেশেন্ট থাকে যারা পেপটিক আলসার সিমটম নিয়ে আউটডোর বা ইনডোরে আসে। তো আমরা পেপটিক আলসার বা প্রথমে আসি যে আমরা আলসারকে কিভাবে ডিফাইন করব। তো আলসার হচ্ছে কি খুব শর্ট করে বলতে গেলে যে ডিসরাপশন অফ মিউকোজাল ইন্টিগ্রিটি অফ স্টোমাক, অথবা এখানে ডিউডেনামও হতে পারে, লিডিং টু লোকাল ডিফেক্ট অর এক্সকাভেশন ডিউ টু অ্যাক্টিভ ইনফ্লামেশন। তো আমরা খুব সহজে বলতে গেলে আলসার হচ্ছে একটা লস অফ মিউকোজাল ইন্টিগ্রিটি বা মিউকোজাতে একটা ডিফেক্ট। অনেক সময় আমাদের যদি কেটে যায়, স্কিন কেটে যায়, সেখানেও তো একটা ডিফেক্ট হয়, কিন্তু সেটাকে আমরা আলসার বলবো না কারণ সেখানে কোনো ইনফ্লামেশন থাকে না। তাহলে আলসার বলতে গেলে যেই মিউকোজাল ডিফেক্টটা ইনফ্লামেশনের কারণে হয় সেটাকেই আমরা বলবো আলসার। এখানে আরেকটা কথা হচ্ছে, যেহেতু মিউকোজাতে 3টা লেয়ার থাকে, যে মিউকোজা লাইনিং এপিথেলিয়াম, তারপর হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া এবং মাস্কুলারিস মিউকোজা। তো আলসার হতে গেলে এখানে সবগুলা লেয়ারই ইনভলভ থাকবে এবং তার সাথে ইনফ্লামেটরি সেল থাকবে, কিন্তু যখন শুধু লাইনিং এপিথেলিয়ামটা যখন ডিসরাপশন হবে তখন আমরা সেটাকে আলসার না বলে বলবো ইরোশন। তাহলে শুধু পার্শিয়াল থিকনেস অফ মিউকোজাল ডিফেক্টকে আমরা বলি ইরোশন। আর পেপটিক আলসার কখন বলবো? যে এটা হচ্ছে জিআইটিতে এমন একটা আলসার যেটা কেন হয়,
ডিউ টু অ্যাগ্রেসিভ অ্যাকশন অফ অ্যাসিড পেপটিক জুস। তাহলে আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় প্যারাইটাল সেল থেকে এবং চিফ সেল থেকে পেপসিনোজেন সিক্রেশন হয়, এবং যখন এক্সেসিভ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় তার কারণে যে আলসারটা হবে সেটাকেই আমরা বলবো পেপটিক আলসার। অর্থাৎ অ্যাসিড পেপটিক অ্যাকশনের কারণে যদি কোনো আলসার হয় সেটাকে আমরা বলবো পেপটিক আলসার। এখানে আমরা স্টোমাকে নর্মাল হেলদি মিউকোসা দেখতে পাচ্ছি, লাইনিং এপিথেলিয়াম, টল কলামার এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়াটা হেলদি নর্মাল। এখানে যখন ইনফ্লামেশন হচ্ছে অর্থাৎ গ্যাস্ট্রাইটিস হচ্ছে এখানে ইনফ্লামেশন হবে। তারপর হচ্ছে ইরোশন অর্থাৎ শুধু সারফেস লাইনিংটা ইনজিউর্ড হবে বা ডিফেক্ট হবে, পরবর্তীতে যখন হোল থিকনেস অফ মিউকোজা ইনজিউর্ড হবে তখন আমরা এটাকে বলবো পেপটিক আলসার। আচ্ছা, এখন আসো যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই পেপটিক আলসারটা কেন হয় এবং কিভাবে হয়। তা এখানে পেপটিক আলসারে তাহলে প্রথম কথা হচ্ছে আগে মিউকোজাল ইনজুরি হতে হবে। এখন কেন মিউকোজাল ইনজুরি হয় সেটাই আগে আমি ব্যাখ্যা করব। সেটা হচ্ছে আমরা জানি যে স্টোমাকে ডাইজেস্টিভ এনজাইম আছে এবং এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপটিক এনজাইম এরা যখন পরিমাণে বেড়ে যায় তখন এরা স্টোমাকের মিউকোজাকে ইনজুরি করতে পারে, অর্থাৎ এরা মিউকোসার জন্য হার্মফুল। সেজন্য এদেরকে আমরা বলছি অ্যাগ্রেসিভ ফ্যাক্টর। এখন এই অ্যাসিডিটিকে নিউট্রালাইজ করার জন্য কি কি ফ্যাক্টর নর্মালি কাজ করে তোমরা জানো যে গ্যাস্ট্রিক যে সারফেস এপিথেলিয়াল সেলগুলো এরা মিউকাস সিক্রেশন করে এবং এই সিক্রেশনের মধ্যে বাইকার্বনেট প্রচুর পরিমাণে থাকে, যার কারণে এই সেলগুলো অ্যাসিডের ডাইজেশন হচ্ছে না। তারপরে মিউকোজাল যে ব্লাড ফ্লো থাকে এখানে অ্যাসিডের পিএইচ যদি 1 বা 1.5 হয়, ব্লাডের পিএইচ আমরা জানি 7 এর উপরে 7.2, তো তাহলে এই ব্লাড ফ্লোর কারণেও দেখা গেছে যে মিউকোজাল সেলগুলো প্রোটেকশন থাকে। তাহলে এভাবে করে বিভিন্ন ফ্যাক্টরগুলো তোমার অ্যাসিডিক অ্যাকশন থেকে মিউকোজাল সেলগুলোকে প্রোটেক্টেড করে। এখন কখন এই মিউকোজাল ইনজুরি হবে? যখন এই অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলো পরিমাণে বেড়ে যাবে অথবা অন্য কোনো অ্যাগ্রেসিভ ফ্যাক্টর অ্যাড হবে। সেখানে কি কি অ্যাগ্রেসিভ ফ্যাক্টর আমরা দেখি। অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলো হচ্ছে কি যে এইচ পাইলোরি ইনফেকশন। হ্যাঁ, লুমিনে যখন হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হবে তখন আমি একটু আগেই বলে এসেছি সে মিউকোজাল ইনজুরি করবে, ক্রনিক ইনফ্লামেশন করবে। তারপরে কেউ যদি হেভি ডোজে এনএসএআইডি ড্রাগস খেয়ে ফেলে অথবা অ্যাসপিরিন বেশি খেয়ে ফেলে, হেভি সিগারেট স্মোকিং, হেভি অ্যালকোহল কনজাম্পশন অথবা গ্যাস্ট্রিক হাইপার অ্যাক্টিভিটি, তো অথবা ডিউডেনাল যে কন্টেন্টটা যদি স্টোমাকে রিফ্লাক্স হয়, তো সেসব ক্ষেত্রে কি হবে এই ড্যামেজিং ফ্যাক্টরগুলো তোমার অ্যাগ্রেসিভ হয়ে যাবে, এগুলা পরিমাণে বেড়ে যাবে। এবং যেটা আমাদের প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো ছিল বাইকার্বনেট আয়ন, তারপরে এবং ব্লাডের পিএইচ, তো এই জিনিসগুলো থেকে যখন অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলো বেড়ে যাবে তখন প্রথমে হবে কি মিউকোজাল ইনজুরি হবে। তারপরে মিউকোজাল ইনজুরির পরে কি হবে মিউকোজাল ইরোশন অর্থাৎ সারফেস এপিথেলিয়াল সেলে ডিফেক্ট থাকবে। পরবর্তীতে এটা ধীরে ধীরে এই যখন এই ইরোশন বা ডিফেক্টটা একেবারে মাস্কুলারিস মিউকোজা লেয়ার পর্যন্ত চলে যাবে তখন আমরা এটাকে বলবো পেপটিক আলসার। তাহলে আলসার বলতে গেলে আমাদের বুঝতে হবে কি যে মিউকোজাল ডিফেক্ট উইথ এবং এই আলসার বেজের নিচে আমরা অবশ্যই ইনফ্লামেটরি সেলের উপস্থিতি পাবো। প্যাথোজেনেসিস বলতে গেলে তাহলে শর্ট করে বলতে হবে কি যখন স্টোমাকে যে প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলোর ফাংশন কমে যাবে এবং অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলোর ফাংশন যখন বেড়ে যাবে তখনই সেখানে মিউকোজাল ইনজুরি হবে, এবং সেখান থেকে যখন ফুল থিকনেস মিউকোজাল ইনজুরি হবে এবং ইনফ্লামেশন হবে তখনই সেখানে পেপটিক আলসার ডেভেলপ করবে। এখন যদি আমরা এই কি কি রিস্ক ফ্যাক্টর আমি আগেও বলেছি, সবচেয়ে কমন রিস্ক ফ্যাক্টর ফর পেপটিক আলসার ডিজিজে সেটা হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন, এক্সেসিভ এনএসএআইডি ইনজেকশন। এনএসএআইডি যেটা প্রোস্টাগ্ল্যান্ডিনকে একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর সেটাকে প্রিভেন্ট করে এনএসএআইডি মিউকোজাল ইনজুরি করতে পারে, এক্সেসিভ স্মোকিং, তারপরে অ্যালকোহল, সাইকোলজিক্যাল স্ট্রেস। তাহলে এই ফ্যাক্টরগুলো হচ্ছে কি পেপটিক আলসার ডিজিজের অর্থাৎ অ্যাগ্রেসিভ ফ্যাক্টরগুলোকে সে ফাংশনটাকে বাড়িয়ে দিবে এবং প্রোটেক্টিভ ফ্যাক্টর যেগুলো আছে তাদের ফাংশনকে কমিয়ে দিবে। তো এভাবেই করে পেপটিক আলসার ডেভেলপ করে। তো এখানে আমি হেলিকোব্যাক্টার পাইলোরি যেই বিজ্ঞানী ব্যারি মার্শাল, উনি একজন অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট। তো এনার একটা গল্প আছে যে ইনি যখন আবিষ্কার করলেন যে হেলিকোব্যাক্টার পাইলোরি ক্রনিক গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসার ডিজিজ এমনকি গ্যাস্ট্রিক লিম্ফোমা এবং অ্যাডেনোকার্সিনোমার একটা কজ, তখন অনেকে সেটা বিলিভ করেননি। তো বিলিভ করেননি তখন ধারণা করা হতো যে স্ট্রেস অথবা হাইপার অ্যাসিডিটির কারণেই পেপটিক আলসার ডেভেলপ করে। তো উনি তখন এটা প্রমাণ করার জন্য
উনি এই হেলিকোব্যাক্টার পাইলোরি কন্টেনিং গ্যাস্ট্রিক জুস উনি খেয়ে নিয়েছেন। খাওয়ার পরে ওনার নিজে যখন গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসার ডেভেলপ করেছে, তারপরে উনি প্রমাণ করতে পেরেছেন যে হেলিকোব্যাক্টার পাইলোরি এটার কজ ছিল, এবং পরবর্তীতে উনি নোবেল প্রাইজ পেয়েছেন। আচ্ছা, এখন আসো, এই যে অ্যাসিড পেপটিক ডাইজেশনের কারণে পেপটিক আলসার ডেভেলপ করে, তো এটা সাধারণত আমাদের জিআই ট্র্যাক্টের কোন কোন এরিয়াতে বেশি দেখা যায়? সবচেয়ে বেশি দেখা যায় ডিউডেনামের ফার্স্ট পার্টে। আমরা জানি যে 80% ক্ষেত্রেই পেপটিক আলসারটা দেখা যায় ডিউডেনামে, তারপর হচ্ছে স্টোমাকের, এবং সেটা লেজার কার্ভেচারে। এই দুটো জায়গা হচ্ছে সবচেয়ে কমনলি এফেক্টেড হয় পেপটিক আলসার ডিজিজে। এখানে দেখা যাচ্ছে যে স্টোমাকের লেজার কার্ভেচারের কাছাকাছি এবং ডিউডেনামের ফার্স্ট পার্টে এই পেপটিক আলসারটা বেশি দেখা যায়। এখন আমরা যদি এন্ডোস্কোপিতে এরকম কোনো আলসারেটিভ লিশন আইডেন্টিফাই করতে পারি এবং সেখান থেকে আমরা বায়োপসি নেই, তাহলে এন্ডোস্কোপিতে দেখো এখানে এই যে একটা আলসারগুলো, পেপটিক আলসারগুলো একটা রাউন্ড টু ওভাল একটা আলসার, এবং ডিপ্রেসড একটা এরিয়া রাউন্ড টু ওভাল, এবং এর দুই পাশে ওভারহ্যাঙ্গিং মিউকোজাল ফোল্ড গুলো দেখো ওভারহ্যাঙ্গিং থাকবে। এবং সাধারণত এই আলসারগুলো 0.3 থেকে 0.6 সেন্টিমিটার হতে পারে, ডিপ আলসার হতে পারে। এবং আলসার বেসটা থাকে কি এক্সুডেট থাকে, কারণ এখানে অ্যাসিড পেপটিক ডাইজেশনের কারণে এক্সুডেট পাওয়া যাবে আলসার বেজে। আমরা যদি এই আলসার থেকে হিস্টোলজি করি, তাহলে আমরা কয়েকটা লেয়ারে আলসারটাকে বুঝতে হবে। এখানে দূর থেকেই দেখা যাচ্ছে মিউকোজাল ডিফেক্ট। হ্যাঁ, তাহলে আমরা আলসারের ডেফিনেশন অনুযায়ী আমরা একটা মিউকোজাল ডিফেক্ট পাচ্ছি, এবং তার সাথে আমরা পাবো এর নিচে আন্ডারলাইং ইনফ্ল্যামেটরি সেলের উপস্থিতি। তাহলে প্রথমে হচ্ছে ওভারহ্যাঙ্গিং গ্যাস্ট্রিক মিউকোজাল মার্জিন। এখানে দেখো নর্মাল দুই পাশের ওভারহ্যাঙ্গিং মিউকোজাল ফোল্ডগুলো দেখা যাচ্ছে, এবং তারপরে হচ্ছে নেক্রোটিক ফিব্রিনয়েড ডেব্রিস। এখানে অ্যাসিডে বা পেপসিনের ডাইজেশন হয়ে এখানে নেক্রোটিক ফিব্রিনয়েড ডেব্রিস তৈরি হয়েছে, এবং ঠিক তার নিচেই ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল অ্যাকুমুলেশন হয়েছে। এবং ক্রনিক ইনফ্ল্যামেশনের আরেকটা ইভেন্টস হচ্ছে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন এবং ফাইব্রোসিস। তাহলে আমরা প্রত্যেকটা লেয়ার এখানে আমরা আইডেন্টিফাই করতে পারছি, অর্থাৎ ওভারহ্যাঙ্গিং মিউকোজাল ফোল্ড, নেক্রোটিক ফিব্রিনয়েড ডেব্রিস, ইনফ্ল্যামেটরি ইনফিলট্রেট, গ্রানুলেশন টিস্যু, এবং সবার শেষে ফাইব্রোসিস। এখানেও আমরা সেই ফিব্রিনয়েড ডেব্রিস, তারপরে ইনফ্ল্যামেটরি, এখানে ইনফ্ল্যামেটরি সেলগুলো আমরা বুঝতে পারছি। গ্রানুলেশন টিস্যু মানে হচ্ছে কি ডাইলেটেড ভেসেল উইথ ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলস অ্যাকুমুলেশন, এবং সবার নিচে হচ্ছে ফাইব্রাসিস ক্যারিং। তাহলে হিস্টোলজিক্যালি আমরা এভাবেই পেপটিক আলসারকে ডায়াগনোসিস করতে পারি। এখন আসো, এই পেপটিক আলসারের পেশেন্ট আমাদের দেশে অনেক কমনলি আসে আমাদের আউটডোরে। তো তারা কি কি সিমটম নিয়ে আসে? প্রথম হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন, তারপরে ডিসপেপসিয়া বা যেটাকে আমরা বলি বদহজম, ব্লেচিং, বেলচিং, ব্লোটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন। সে বলবে যে খাওয়ার পরে আমার অস্বস্তি লাগে, পেট ফোলা ফোলা লাগে। হার্টবার্ন বলতে পারে, চেস্ট ডিসকমফোর্ট হতে পারে, এবং হেমাটেমেসিস অর্থাৎ ভমিটিং এর সাথে ব্লাড আসতে পারে, অথবা সে ব্ল্যাক স্টুল বা মেলেনা অনেকদিন যাবত যদি থাকে এরকম পেপটিক আলসার, সেখান থেকে হেমোরেজ হতে পারে, এবং সেখান থেকে হেমাটেমেসিস বা মেলেনা হতে পারে। তো এই যে পেপটিক আলসার, যেটা আমরা ডিউডেনামের ফার্স্ট পার্টে এবং স্টোমাকে লেজার কার্ভেচারে বেশি দেখি, তো এরকম যদি থাকে, যদি আনট্রিটেড থাকে, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? তো আলসার থেকে এর নিচে যেহেতু আন্ডারলাইং ব্লাড ভেসেল আছে, সেখান থেকে হেমোরেজ হতে পারে, এবং পুরো ওয়ালটা পারফোরেশন হয়ে যেতে পারে, এবং অনেক সময় ন্যারোইং বা যেটা ডিউডেনামে থাকে সেটা সাধারণত ন্যারোইং হয়ে অবস্ট্রাকশন হয়ে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। তো আমি আশা করছি তোমরা পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো। এখন আসো যে স্টোমাকের আমি টিউমারগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো স্টোমাকের টিউমারগুলো যখন পলিপয়েড লিশন হিসেবে আমরা দেখি, তো সেজন্য এই পলিপগুলোকেই আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে নন নিওপ্লাস্টিক পলিপ বা বিনাইন পলিপ এবং নিওপ্লাস্টিক পলিপ। এবং নিওপ্লাস্টিক পলিপ বা স্টোমাকের যে নিওপ্লাসিয়া, সেটা অন্যান্য নিওপ্লাসিয়ার মতোই বিনাইন এবং ম্যালিগনেন্ট দুটা ভাগে ভাগ করা যায়। তো এখন আসো গ্যাস্ট্রিক পলিপ। আচ্ছা, প্রথমে আসে যে পলিপকে আমরা কিভাবে ডিফাইন করব। পরীক্ষাতে পলিপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং রিটেন পরীক্ষাতেও আসে। তো পলিপের ডেফিনেশন যদি বলতে গেলে এটা বলতে হবে যে মিউকোজাল প্রজেকশন টুয়ার্ডস লুমেন। খুব শর্ট করে বলতে গেলে যে মিউকোজাটা যখন লুমেনের দিকে প্রজেকশন হয়ে কোনো ম্যাস তৈরি করে, সেটাকেই আমরা বলি পলিপ। লুমিনাল লিশন প্রজেক্টিং অ্যাবাভ দ্য প্লেন অফ দ্য মিউকোজাল সারফেস। এখন আসো যে পলিপ কেন হয়। পলিপের যদি কারণ আমরা জানতে যাই, তাহলে আমরা মেইনলি চারটা কারণ
পলিপের হয় যে মিউকোজার প্রজেকশন কেন হচ্ছে, একটা হচ্ছে ইনফ্লামেশন, হাইপারপ্লাসিয়া, কোনো একটোপিক টিস্যু থাকলে, অথবা নিওপ্লাস্টিক কারণে। তাহলে আমরা নিওপ্লাস্টিক পলিপ যদি আলাদা করে বাদ দিই, তাহলে বিনাইন পলিপ কি কি কারণে হয়, সেটা হচ্ছে ইনফ্লামেশন, হাইপারপ্লাসিয়া এবং কোনো একটোপিক টিস্যুর কারণে। তো এখন আসো এই যে গ্যাস্ট্রিক পলিপ, এগুলোকে আমরা কিভাবে ক্লাসিফাই করব। তো এই কোশ্চেনটা রিটেনে প্রায় দেওয়া হয় এমবিবিএস প্রফেশনাল পরীক্ষাতে। তো আমরা পলিপকে টিউমারের মতোই ক্লাসিফাই করব, যে আমরা জানি টিউমারগুলোকেও আমরা দুটো ভাগে ভাগ করি, এপিথেলিয়াল এবং নন এপিথেলিয়াল অথবা মেসেনকাইমাল টিউমার। ঠিক একইভাবে পলিপকেও আমরা দুটো ক্লাসে ভাগ করব, এপিথেলিয়াল পলিপ এবং নন এপিথেলিয়াল বা স্ট্রোমাল অথবা মেসেনকাইমাল পলিপ। তো এপিথেলিয়াল পলিপ কেন হবে, সেটা হচ্ছে ফান্ডি গ্ল্যান্ড পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ এবং অ্যাডেনোমেটাস পলিপ। আচ্ছা, আরেকটা গ্রুপ হচ্ছে হেমাটোমেটাস পলিপ, সেগুলোর মধ্যে আছে জুভেনাইল পলিপ, পিউরজিগার সিনড্রোম, কাউডেন সিনড্রোম এবং পলিপোসিস সিনড্রোম। আর এখানে অনেকগুলো টিউমার আছে যেগুলো হচ্ছে নন এপিথেলিয়াল পলিপ, যেমন স্মুথ মাসেল থেকে লিওমায়োমা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার, ইনফ্লামেশনের কারণে ফাইব্রাস টিস্যু হলে সেখান থেকে ইনফ্লামেটরি ফাইব্রয়েড পলিপ, ফাইব্রোমা, লাইপোমা এটসেট্রা। তো এভাবে করে আমরা এপিথেলিয়াল এবং নন এপিথেলিয়াল পলিপকে আমরা ক্লাসিফাই করব। এখন আসো আমি দুই একটা ইম্পর্টেন্ট পলিপ সম্পর্কে একটু আলোচনা করি। তার মধ্যে 75%, মোর দেন 75% গ্যাস্ট্রিক পলিপ হচ্ছে হাইপারপ্লাস্টিক পলিপ। তো এই হাইপারপ্লাস্টিক পলিপের কারণগুলো আমি একটু আগেই বলেছি, যে পলিপের কারণ বললে আমরা চারটা কারণ বলবো। একটা হচ্ছে ইনফ্লামেশন, হাইপারপ্লাসিয়া, একটোপিক টিস্যু এবং নিওপ্লাসিয়া। তাহলে হাইপারপ্লাসিয়া, এপিথেলিয়াল সেলের হাইপারপ্লাসিয়া হয়ে যে পলিপটা হয় সেটাকে আমরা বলি হাইপারপ্লাস্টিক পলিপ। এখন হচ্ছে যে হাইপারপ্লাসিয়া মানে তোমরা জানো যে ইনক্রিজ নাম্বার অফ সেলস, যখন একটা অর্গানের সাইজ বড় হয়ে যায়, যে ডিউ টু ইনক্রিজ নাম্বার অফ সেলস, তখন আমরা সেটাকে বলি হাইপারপ্লাসিয়া। ঠিক একইভাবে স্টোমাকের মিউকোজাল যে সেলগুলো, এখানে যদি কোনো কারণে কোনো ক্রনিক ইনফ্লামেশন অথবা ক্রনিক ইরিটেশনের কারণে সেলগুলোর সংখ্যায় বেড়ে যায়, তখন সেটা মিউকোজালটা প্রজেকশন হয়ে উপর দিকে উঠে যাবে, সেটাকে আমরা বলবো হাইপারপ্লাস্টিক পলিপ। তো এই পলিপ সাধারণত কোন পেশেন্টদের হয়, যেসব পেশেন্টদের হাইপোক্লোরোহাইড্রিয়া হয়, অথবা যাদের পেপসিনোজেন সিক্রেশন কম থাকে, হাইপারগ্যাস্ট্রেনিমিয়া থাকে, এবং একটু আগে আমরা দেখে এসেছি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউসড ক্রনিক গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক অ্যাট্রোপি। তো এই কারণগুলো যদি যুক্ত থাকে, তাহলে সেই পেশেন্টদের ক্ষেত্রে হাইপারপ্লাস্টিক পলিপ বেশি দেখা যায়। এখানে একটা আমরা এন্ডোস্কোপিক ফিচার অফ হাইপারপ্লাস্টিক পলিপ দেখতে পাচ্ছি, যেখানে মাল্টিপল মিউকোজাল প্রজেকশন বা মাল্টিপল পলিপস। এখানে হিস্টোলজি করলে আমরা এই যে খুব স্পষ্টতই বুঝতে পারছি যে মিউকোজাল সেল লেয়ারগুলো লুমিনের দিকে হাইপারপ্লাসিয়া হয়ে একটা মাস তৈরি করেছে, এবং এখানে কোনো ডিসপ্লাসিয়া অথবা কোনো অ্যানাপ্লাস্টিক ফিচার নেই। এবং এই হাইপারপ্লাসিয়ার কারণ হচ্ছে কি, যে এই মিউকোজাতে যখন কোনো ক্রনিক গ্যাস্ট্রাইটিস অথবা ক্রনিক কোনো ইনফ্লামেশন থাকে, তখন অনেকদিন পরে এই ইনফ্লামেশনের কারণে এখানে হাইপারপ্লাস্টিক চেঞ্জ হয়ে এই পলিপটা তৈরি হয়েছে। তো এই পলিপগুলো সাধারণত দুই রকমের থাকে, সিসাইল এবং পেডাঙ্কুলেটেড। যখন স্টক থাকে তখন আমরা এটাকে বলি পেডাঙ্কুলেটেড, আর যখন মিউকোজার সাথে ফ্ল্যাট থাকে, কোনো স্টক থাকে না, তখন আমরা সেটাকে বলি সিসাইল পলিপ। তো অনেক সময় সিঙ্গেলও থাকতে পারে এবং পলিপ মাল্টিপল বা মোর দেন 20ও থাকতে পারে। এবং হাইপারপ্লাস্টিক পলিপগুলো সাধারণত আমরা অ্যান্ট্রামে বেশি পাই, আর এগুলো অনেক সময় ডায়ামিটার 1 to 2 সেন্টিমিটার বা এটা তো বড়ও হতে পারে। এবং পলিপের ডায়ামিটার যত বেশি বড় হবে, আমরা জানি সেগুলোতে ম্যালিগন্যান্ট পটেনশিয়াল তত বেশি থাকে। তো আমরা হিস্টোলজিক্যালি কিভাবে চিনবো পলিপকে, যে হাইপারপ্লাস্টিক সারফেস এপিথেলিয়াম, অর্থাৎ সারফেস এপিথেলিয়াম সেলগুলোর সংখ্যায় অনেক বেশি পরিমাণে থাকবে, রিজেনারেটিভ সেল থাকবে, এবং নিচে যে ল্যামিনা প্রক্রিয়াতে গ্ল্যান্ডস গুলো থাকবে সেগুলো সিস্টের মতো বা সিস্টিক্যালি ডাইলেটেড থাকবে, এবং ল্যামিনা প্রক্রিয়াতে কিছু ইনফ্লামেটরি সেল থাকবে। এবং আমরা এগুলোকে ম্যালিগন্যান্ট পলিপ বলবো না, কারণ এখানে সারফেসে বা এপিথেলিয়াল সেলগুলোতে কোনো ডিসপ্লাসিয়া অথবা অ্যানাপ্লাস্টিক ফিচারের আমরা উপস্থিতি পাই না, সেজন্য আমরা এগুলোকে বলতে পারি যে এগুলো হাইপারপ্লাস্টিক পলিপ। আচ্ছা, এখন আরেকটা পলিপ হচ্ছে, আমরা বলেছিলাম যে মোর দেন 75% পলিপই স্টোমাকে হচ্ছে পলিপ, হাইপারপ্লাস্টিক পলিপ। আর কিছু ক্ষেত্রে আমরা ফান্ডি গ্ল্যান্ড পলিপও পেয়ে থাকি, আর মোর লেস দেন 10% ক্ষেত্রে পলিপগুলো আমরা পেয়ে থাকি অ্যাডেনোমেটাস পলিপ। আচ্ছা, এখন আসো অ্যাডেনোমা আমরা কখন বলবো।
অ্যাডেনোমা কখন বলবো? যখন আমরা হাইপারপ্লাস্টিক পলিপ বা ইনফ্ল্যামেটরি পলিপের মধ্যে সাইজ বড় থাকে অথবা এবং হিস্টোলজিক্যালি আমরা এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে ডিসপ্লাস্টিক ফিচার পাই। তো এই তখন আমরা এটাকে বলবো অ্যাডেনোমেটাস পলিপ। তো অ্যাডেনোমেটাস, এখানে আমরা এন্ডোস্কোপিক্যালি অ্যাডেনোমেটাস পলিপ দেখতে পাচ্ছি যেটা সাইজে অনেক বড়। তো সাধারণত অ্যাডেনোমেটাস পলিপগুলো সলিটারি থাকে এবং এটারও একটা ক্লাসিক্যাল লোকেশন হচ্ছে গ্যাস্ট্রিক এন্ট্রাম। তো এখানে আমরা অ্যাডেনোমা কেন বলছি? যখন আমরা পলিপের লাইনিং এপিথেলিয়াল সেলগুলোতে ডিসপ্লাস্টিক ফিচার পাবো। ডিসপ্লাস্টিক ফিচার বলতে আমি তোমাদের জেনারেল প্যাথোলজিতে তোমরা নিশ্চয়ই জেনে এসেছো যে ছোট করে বলা আছে ডিসঅর্ডার্ড গ্রোথ। অর্থাৎ এখানে নর্মাল যে লাইনিং এপিথেলিয়াল সেলগুলো, এখানে আমি ডিসপ্লাস্টিক এপাশে আমি দেখাচ্ছি যে নর্মাল গ্ল্যান্ডস গুলো, আর এখানে হচ্ছে ডিসপ্লাস্টিক গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তো ডিসপ্লাসিয়া বলতে গেলে আমাদের বলতে হবে যে ডিসঅর্ডার্ড গ্রোথ, যে সেলগুলোর গ্রোথটা ডিসঅর্ডার থাকে সেগুলোকে আমরা বলি ডিসপ্লাস্টিক সেল। অর্থাৎ সব সেল নর্মাল, সব সেলগুলো নর্মাল, কিন্তু এর মধ্যে কিছু সেল থাকবে যাদের গ্রোথটা হবে অ্যাবনর্মাল। সেটা অ্যাবনর্মাল কিভাবে? এখানে আমরা দেখো নর্মাল এপিথেলিয়ামে খুবই ছোট বেজালি লোকেটেড একটা নিউক্লিয়াস, আর এখানে দেখো নিউক্লিয়াস গুলো একটু লম্বাটে, এটাকে আমরা বলি নিউক্লিয়ার এলongation। তারপরে নিউক্লিয়াসটা হাইপারক্রোমাটিক, অর্থাৎ নিউক্লিয়াসের কালারটা ডার্ক হবে, নিউক্লিয়াসটা লার্জ হবে। নর্মাল নিউক্লিয়াসের সাথে ডিসপ্লাস্টিক নিউক্লিয়াস গুলো কেমন হবে? যে লার্জ হবে, হাইপারক্রোমাটিক হবে এবং এলongation হবে। আরেকটা যেটা হবে যে নিউক্লিয়াসটা নর্মালি বেজালি লোকেটেড থাকে, যখন সেটা উপরের দিকে উঠে আসে অ্যাপেক্সের দিকে, তখন আমাদের দূর থেকে মনে হবে কি যে মাল্টিপল লেয়ারিং হয়েছে, এটাকে আমরা বলি সিউডো স্ট্র্যাটিফিকেশন। এবং আমরা এখানে কিছু কিছু সেলের ভিতরে মাইটোসিস খুঁজে পাবো। তাহলে যখন আমরা লাইনিং এপিথেলিয়াল সেলে নিউক্লিয়াসের হাইপারক্রোমাটিজম, এনলার্জমেন্ট, এলongation এবং মাইটোসিস এবং সিউডো স্ট্র্যাটিফিকেশন এইসব ফিচার পাবো, এগুলোকেই আমরা বলবো ডিসঅর্ডার্ড গ্রোথ অথবা ডিসপ্লাসিয়া। তো এই ডিসপ্লাসিয়া কেন ইম্পর্টেন্ট? যে কোনো এই ডিসপ্লাস্টিক এপিথেলিয়ামকে যদি আমরা কিওর না করি বা ট্রিটমেন্ট না করি, এখান থেকে নিউপ্লাসিয়া অর্থাৎ নিউ গ্রোথ তৈরি হবে এবং পেশেন্ট আলটিমেটলি এটা কার্সিনোমা বা একটা ক্যান্সার ডেভেলপ করবে। তো এই যে গ্যাস্ট্রিক অ্যাডেনোমা, তাহলে আমরা কিভাবে চিনবো? যে যখন আমরা কোনো একটা পলিপের মধ্যে, এই পলিপটাকে যখন আমরা বায়োপসি করে আমরা গ্ল্যান্ডুলার ডিসপ্লাস্টিক এপিথেলিয়াম দেখতে পাবো, তখন আমরা এটাকে বলবো অ্যাডেনোমেটাস পলিপ বা এপিথেলিয়াম। অর্থাৎ পলিপ উইথ ডিসপ্লাসিয়াকে আমরা বলি অ্যাডেনোমা বা অ্যাডেনোমেটাস পলিপ। তো এই পলিপগুলো আমরা ইন্টেস্টাইনে গেলেও দেখতে পাবো যে এগুলো বিভিন্ন ধরনের শেপ করে, যেমন ভিলাস প্রজেকশন হতে পারে, তখন আমরা বলি ভিলাস অ্যাডেনোমা। যদি টিউবিউল এবং ভিলাস দুটোই থাকে তখন আমরা বলি টিউবুলার ভিলাস অ্যাডেনোমা, অথবা যদি গ্ল্যান্ডগুলো শুধু টিউবুলার থাকে তখন আমরা বলি টিউবুলার অ্যাডেনোমা। এবং এন্ডোস্কোপিতেও আমরা অ্যাডেনোমাগুলোতে নর্মাল হাইপারপ্লাস্টিক পলিপের চাইতে একটু সাইজে বড় অথবা আলসারেটেড বা হেমোরেজিক দেখতে পাই। তো এই ছবিটা আমি আগেই দেখিয়েছি যে ডিসপ্লাস্টিক এপিথেলিয়ামটা নর্মাল এপিথেলিয়ামের চেয়ে একটু কেমন অন্যরকম সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো স্টোমাকের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্টোমাকের ক্যান্সার। তো স্টোমাকের ক্যান্সার বলতে গেলে যে স্টোমাকে কোন টাইপের ক্যান্সার বেশি হয়, যেহেতু স্টোমাকের সারফেস এপিথেলিয়াম এবং গ্ল্যান্ডুলার লাইনিং কলামনার সেল, সো কলামনার সেল থেকে যে টিউমারটা অ্যারাইজ করে অ্যাডেনোকার্সিনোমা, সেটাই স্টোমাকের সবচেয়ে বেশি কমন ক্যান্সার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। এবং খুবই লো পার্সেন্টেজে অন্যান্য ক্যান্সার যেমন লিম্ফোমা, কার্সিনয়েড টিউমার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার এগুলো ডেভেলপ করে। তো সি স্টোমাককে আমরা এন্ডোস্কোপিক্যালি কিরকম দেখব? এখানে আমরা দেখে আসছি যে নর্মাল পলিপগুলো কোনো হেমোরেজ নেক্রোসিস থাকে না, অর্থাৎ স্মুথ শাইনি থাকে। আর এখানে লার্জ একটা পলিপয়েড একটা ম্যাস যেখানে আমরা হেমোরেজ দেখতে পাচ্ছি। তো আমরা এন্ডোস্কোপিতে আমরা হয়তো আইডিয়া করতে পারি যেটা ম্যালিগনেন্সি হতে পারে। তো আমরা জানি যে স্টোমাকের অ্যাডেনোকার্সিনোমা দুটো টাইপ থাকে, একটা হচ্ছে ইন্টেস্টাইনাল টাইপ আর একটা হচ্ছে ডিফিউজ টাইপ। যখন এটা পলিপয়েড ম্যাস হিসেবে থাকে এবং আমরা হিস্টোলজিক্যালি গ্ল্যান্ড ফর্মিং টিউমার দেখি তখন আমরা বলি ইন্টেস্টাইনাল টাইপ। আর ডিফিউজ টাইপ কখন? যখন এখানে কোনো পলিপয়েড ম্যাস না, শুধু স্টোমাকের ওয়ালটা ডিফিউজলি থিকনিং হয়ে যাবে এবং মাইক্রোস্কোপের নিচে মাইক্রোস্কোপে আমরা সিগনেটরিং সেল পাই ডিফিউজ প্যাটার্নে, তখন আমরা এটাকে বলি ডিফিউজ টাইপ অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা। আমরা এন্ডোস্কোপিক ভিউটা দেখে নিলাম।
এখন যদি আমরা স্টোমাকটাকে দেখি, স্টোমাকের ভিতরে এটা একটা আলসারেটিভ লিশন। তো এটা হচ্ছে একটা ইন্টেস্টাইনাল টাইপের অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, এবং এখানে একটা পলিপয়েড একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো সিস্টেমিক প্যাথোলজিতে যে ক্যান্সারগুলো পড়তে গেলে আমি তোমাদের বলবো যে একটা গাইডলাইন হচ্ছে কি, যে আমরা ক্যান্সারগুলো প্রথমে আমরা এপিডেমিওলজি জানবো, পরবর্তীতে আমরা ক্যান্সারের ইটিওলজি জানবো, এপিডেমিওলজি, ইটিওলজি, তারপরে হচ্ছে আমরা গ্রস এবং মাইক্রোস্কোপিক মরফোলজি এবং প্যাথোজেনেসিস, এবং সবার শেষে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তো যে কোনো ক্যান্সারেরই ইটিওলজি এবং প্যাথোজেনেসিস বলতে গেলে আমি বলবো যে জেনারেল প্যাথোলজিতে, বিশেষ করে রবিন্স প্যাথোলজিতে নিওপ্লাসিয়া চ্যাপ্টার, ওখানে আমরা বডির সব ধরনের ক্যান্সারের জেনারেল ইটিওলজি এবং প্যাথোজেনেসিস জেনে আসছি, এবং ওখানে টিউমারের যে ডেফিনিশন, টিউমারের যে টাইপগুলো, কিভাবে টিউমারগুলো মেটাস্টাসিস হয়, কিভাবে লোকালি ইনভেশন হয়, টিউমার সার্ভেলেন্স কি, টিউমার এনজিওজেনেসিস কি, এবং মলিকুলার প্যাথোজেনেসিস অফ ক্যান্সার। তো এই কোশ্চেনগুলো যখন আমরা জেনারেল প্যাথোলজি থেকে ভালোভাবে কনসেপশনটা ক্লিয়ার করে আসব, তাহলে সিস্টেমিক প্যাথোলজিতে ক্যান্সার সম্পর্কে আর নতুন করে পড়ার জন্য শুধু দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে এপিডেমিওলজি আর আরেকটা হচ্ছে মরফোলজি। তো বাকি যে ইটিওলজি এবং প্যাথোজেনেসিস, এগুলো আমরা জেনারেল প্যাথোলজি থেকেই পড়ে আসছি। যেমন আমরা যদি বলি যে নিওপ্লাসিয়ার ডেফিনেশনটা কি, কেন আমরা ক্যান্সারের যে স্টোমাকের যে ক্যান্সার, স্টোমাকের যে নিওপ্লাসিয়া, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব? যে আমরা জানি নিওপ্লাসিয়া ইজ অ্যান অ্যাবনর্মাল ম্যাস অফ টিস্যু, the growth of which exceeds and is uncoordinated with that of normal tissue and persists in the same excessive manner after cessation of the stimuli which evoke the change. এখন এই যে ক্যান্সার বা ম্যালিগনেন্সির ক্রাইটেরিয়া গুলো এই ডেফিনেশনের মধ্যে কিন্তু দেওয়া আছে। প্রথমেই বলতে হবে কি, নিওপ্লাসিয়া, নিওপ্লাসিয়া মানে হচ্ছে নিউ গ্রোথ, তাই না? আমরা যে কোনো অর্গানে আমরা যে এতগুলো ডিজিজ পড়েছি, ইনফ্ল্যামেটরি ডিজিজ পড়েছি, পলিপ পড়ে বা পেপটিক আলসার পড়ে এসেছি স্টোমাকে, আমরা কোনো নিউ গ্রোথ পড়ি নাই। তাহলে নিওপ্লাসিয়া হবে কি, যখন স্টোমাক ওয়ালে কোনো নিউ গ্রোথ হবে, এবং এই নিউ গ্রোথটার ক্রাইটেরিয়া কি, এরপরেই বলা আছে যে অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু। অর্থাৎ একটা নর্মাল টিস্যু যে রেটে গ্রোথ বা প্রলিফারেশন হবে, তার চাইতে এই অ্যাবনর্মাল ম্যাস অফ যে টিস্যুটা থাকবে, এর গ্রোথটা থাকবে এক্সেসিভ, অনেক বেশি, এবং আনকোঅর্ডিনেটেড, কোনো সমন্বয় থাকবে না, কোনো রেগুলারিটি থাকবে না, আনকোঅর্ডিনেটেড একটা গ্রোথ হবে। এবং পরবর্তী ক্রাইটেরিয়া কি, and persist in the same excessive manner after cessation of the stimuli which evoke the change। অর্থাৎ যে কারণে এই নিওপ্লাস্টিক গ্রোথটা শুরু হয়েছিল, আমরা যদি সেই স্টিমুলাসটাকে উইথড্র করে ফেলি, তাহলে এই নিওপ্লাস্টিক যে ম্যাসটা, এই ম্যাসটার গ্রোথটাকে আমরা কিছুতেই থামাতে পারবো না, এবং এই গ্রোথটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো তাহলে আমরা নিওপ্লাস্টিক ম্যাসের কি কি ক্রাইটেরিয়া পেলাম, যে এটা হচ্ছে একটা নিউ গ্রোথ বা একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, দ্য গ্রোথ অফ হুইচ এক্সিস্টস অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ দ্য নর্মাল টিস্যু। তার মানে হচ্ছে কি, নর্মাল টিস্যু চাইতে এর গ্রোথটা হবে অনেক বেশি এবং আনকোঅর্ডিনেটেড। এবং তারপরে হচ্ছে কি, যে আমরা যদি এর ইভোকিং স্টিমুলাই, অর্থাৎ যে স্টিমুলাসের কারণে এই গ্রোথটা শুরু হয়েছিল, সেই কারণটাকে যদি আমরা উইথড্র করে ফেলি, তারপরেও এই গ্রোথটাকে আমরা স্টপ করতে পারবো না, এই গ্রোথটা চলতেই থাকবে। একটা সময় সে সারাউন্ডিং টিস্যুগুলোকে ইনভলভ করবে, অর্থাৎ ইনভেশন হবে, এবং পরবর্তীতে সে অন্যান্য ডিস্ট্যান্ট অর্গানে চলে যাবে, সেটাকে আমরা বলি মেটাস্টাসিস। তাহলে আমরা যে কোনো একটা নিওপ্লাস্টিক ক্রাইটেরিয়া, নিওপ্লাসিয়া বা একটা গ্রোথের ক্রাইটেরিয়া আমরা বুঝতে পারলাম। আমরা যদি স্টোমাকের গ্রোথের সাথে এটাকে ম্যাচ করি, তাহলে বলবো যে এই যে একটা পলিপয়েড একটা গ্রোথ, এটা একটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, এবং এই টিস্যুর যে গ্রোথটা, সেটা সারাউন্ডিং স্টোমাকে যে অন্যান্য টিস্যু চাইতে এর গ্রোথটা হবে এক্সিড, অনেক বেশি পরিমাণ এবং আনকোঅর্ডিনেটেড, এবং এর গ্রোথটা আমরা থামাতে পারবো না যদি না যদি এর ইনসাইটিং এজেন্টটাকেও যদি আমরা স্টপ করে দেই, তাহলে আমরা এই গ্রোথটাকে আমরা স্টপ করতে পারবো না, এবং সে লোকাল এনভায়রনমেন্টকে সে ইনভেশন করবে, এবং পরবর্তীতে সে অন্যান্য অর্গানে মেটাস্টাসিস হয়ে যাবে। তাহলে আমরা নিওপ্লাসিয়া ডেফিনিশন থেকেই কিন্তু আমরা নিওপ্লাসিয়ার বা একটা ম্যালিগনেন্ট সেলের বা ম্যালিগনেন্ট লিশনের ক্রাইটেরিয়া গুলো আমরা জানতে পারলাম। তো এই ম্যালিগনেন্ট লিশন গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, যে এপিথেলিয়াল টিউমার, এপিথেলিয়াল সেল থেকে যে ম্যালিগনেন্সিটি অ্যারাইজ করে সেটাকে আমরা বলি কার্সিনোমা, এবং নন এপিথেলিয়াল টিস্যু অথবা মেসেনকাইমাল টিস্যু থেকে, যেমন নার্ভাস টিস্যু, মাসকুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, লিম্ফয়েড টিস্যু থেকে যে ক্যান্সারটা অ্যারাইজ করে সেটাকে আমরা বলি সার্কোমা। তো স্টোমাকে যেহেতু সারফেস এপিথেলিয়াম, কলামনার লাইনিং, সো এখান থেকে যে টিউমারটা অ্যারাইজ করবে সেটাকে আমরা বলছি অ্যাডেনোকার্সিনোমা।
তো এখন আসো যে স্টমাকের অ্যাডেনোকার্সিনোমা, এটা আমাদের ইপিডেমিওলজি অর্থাৎ ওয়ার্ল্ডে এর রেট কেমন। তো বলা হচ্ছে কি যে সারা ওয়ার্ল্ডে যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে 4th মোস্ট কমন ক্যান্সার হচ্ছে সিএ স্টোমাক। তার আগে থাকে কি লাং ক্যান্সার, ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভিক্স ক্যান্সার, এবং মেলের ক্ষেত্রে লাং ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার, তারপরে হচ্ছে তোমার স্টোমাকের ক্যান্সার। তো এবং কিন্তু এই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ভেদে এই সিএ স্টোমাকের ইয়েগুলো রেট, ইনসিডেন্স এবং মর্টালিটি রেট বিভিন্ন রকমের। তো দেখা গেছে কি যে আগে ডেভেলপড কান্ট্রিতে সিএ স্টোমাকের রেটটা বেশি ছিল এবং ডেভেলপিং কান্ট্রিতেও অনেক বেশি ছিল। এবং এটার একটা বড় কারণ হচ্ছে কি যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। এবং আমরা জানি যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটা সাধারণত লো সোশিও ইকোনমিক কন্ডিশনে, ওভার ক্রাউডিং এরিয়াতে বেশি থাকে। এবং এর কারণে দেখা গেল কি যে সিএ স্টোমাকটা অনেক বেশি পরিমাণে ডেভেলপিং কান্ট্রিতে পাওয়া যেত। কিন্তু পরবর্তীতে হেলিকোব্যাক্টার পাইলোরি ট্রিটমেন্ট যখন আবিষ্কার হলো, তোমরা জানো যে ট্রিপল থেরাপি দিয়ে এখন হেলিকোব্যাক্টার পাইলোরি চিকিৎসা করা হয়। তারপরে হচ্ছে ফুড প্রিজার্ভেশন, যেমন আগে যেরকম স্মোক ফুড বা অনেক বেশি লবণ দিয়ে ফুড প্রিজার্ভ করে রাখা হতো, তো সে কারণেও সিএ স্টোমাক ডেভেলপ করতো অনেক বেশি। তো এখন রেফ্রিজারেশনের কারণে, যে ফুড প্রিজার্ভেশনটা ভালো হওয়ার কারণে এখন কোনো কোনো এরিয়াতে যে সিএ স্টোমাকের রেটটা কমে গিয়েছে। অর্থাৎ দুটো কারণে এখন সিএ স্টোমাকের মর্টালিটি রেট এবং ইনসিডেন্স রেট কমেছে। একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন এবং প্রপার ফুড প্রিজার্ভেশনের কারণে এই সিএ স্টোমাকের রেটটা অনেক দেশে এবং অনেক এরিয়াতে কমে গিয়েছে। তো এখন আসো যে যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তোমাদের পরীক্ষা অনেক সময় আসে যে WHO ক্লাসিফিকেশন অফ স্টমাক টিউমার। তো টিউমারের ক্লাসিফিকেশন অনেক ক্লামজি লাগলেও খুব সহজেই আমরা আগে জেনে নিব যে কিভাবে ক্লাসিফাই করব। ফর্মুলাটা হচ্ছে আমরা প্রথমে জেনে নিব যে এপিথেলিয়াল টিউমার গুলো কি কি আছে এবং নন এপিথেলিয়াল অর্থাৎ মেসেনকাইমাল টিস্যু থেকে কি কি টিউমার গুলো অ্যারাইজ করে। তো এপিথেলিয়াল টিউমার থেকে আমরা জানি যে বিনাইন টিউমার, যেহেতু স্টোমাকে গ্ল্যান্ড আছে সেখান থেকে বিনাইন টিউমার অ্যারাইজ করলে সেটাকে আমরা বলি অ্যাডেনোমা, এবং সেটা ম্যালিগন্যান্ট কাউন্টার পার্ট হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তাহলে আমাদের এটা জানলেই হবে যে এপিথেলিয়াল টিউমারের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তারপরে কার্সিনয়েড টিউমার হতে পারে, স্মল সেল কার্সিনোমা হতে পারে। এরপর নন এপিথেলিয়াল টিউমারের মধ্যে আমরা সবচেয়ে কমনলি যেটা দেখি স্টোমাকে সেটা হচ্ছে জিস্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমা টিউমার। তারপরে আমরা স্মুথ মাসেল থেকে আসতে পারে লিওমায়োমা, নার্ভ ফাইবার থেকে বা সোয়ান সেল থেকে আসতে পারে সোয়ানোমা, তারপরে লিওমায়োসার্কোমা, এবং স্টোমাকের আরেকটা কমন টিউমার হচ্ছে লিম্ফোমা। তাহলে মেইন তিনটা হেডিং এ আমরা মনে রাখবো এপিথেলিয়াল টিউমার, নন এপিথেলিয়াল টিউমার এবং লিম্ফোমা। এপিথেলিয়াল টিউমারের মধ্যে অ্যাডেনোকার্সিনোমা কমন এবং কার্সিনয়েড টিউমার কমন, আর নন এপিথেলিয়াল টিউমারের মধ্যে কমন হচ্ছে জিস্ট এবং লিওমায়োমা, সোয়ানোমা, এগুলো। তো এখন আসো এই যে সিএ স্টোমাক, আমরা ক্যান্সারের ইটিওলজি, যেটা আমরা জেনারেল প্যাথোলজিতেও জেনে আসছি যে কিছু ক্যান্সারের জন্য কিছু ইটিওলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। আমরা ওখান থেকে একটু রিক্যাপিচুলেশন করতে হবে, যে পড়ে আসতে হবে যে হোস্ট ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং জেনেটিক ফ্যাক্টর কি কি আছে, কিভাবে মলিকুলার প্যাথোজেনেসিস অফ ক্যান্সারে, সেখান থেকে পড়ে আসলে আমাদের সিএ স্টোমাকটা প্যাথোজেনেসিসটা বুঝতে আমাদের সহজ হবে। তো স্টোমাকে ক্যান্সার হওয়ার জন্য কি কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দায়ী, আমরা আগেই বলে এসেছি যে এইচ পাইলোরি এটা একটা কমন অর্গানিজম, যেখান থেকে প্রথমে ক্রনিক গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ এবং পরবর্তীতে ক্যান্সার হতে পারে। এবং ডায়েট, কোন কোন খাবারগুলোতে সিএ স্টোমাকের উপাদান আছে, যেমন নাইট্রাইটস ডেরিভেটিভস, প্রিজার্ভ ফুড যেগুলো থাকে, স্মোক ফুড, ওগুলোতে নাইট্রাইট থাকে, সেগুলো সিএ স্টোমাকের একটা বড় কারণ। স্মোক ফুড এবং সল্টেড ফুডস এগুলো হচ্ছে সিএ স্টোমাক করতে পারে। লো সোশিওইকোনমিক স্ট্যাটাস, এটা তোমার যে এইচ পাইলোরি ইনফেকশন হয় এই গ্রুপগুলোতে বেশি, তো সে কারণে এই গ্রুপে সিএ স্টোমাক বেশি, এবং এক্সেসিভ সিগারেট স্মোকিং। তারপরে আসো কিছু হোস্ট ফ্যাক্টর কাজ করা, যেমন কোনো পেশেন্টের যদি ক্রনিক গ্যাস্ট্রাইটিস থাকে অনেক দিন, অথবা পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি থাকে, কোনো অবস্ট্রাকশনের কারণে গ্যাস্ট্রেক্টমি অপারেশন হয়েছে, গ্যাস্ট্রিক অ্যাডেনোমা যেখানে আমরা বলেছি ডিসপ্লাস্টিক সেল থাকে, সেখান থেকে সিএ স্টোমাক হতে পারে। এবং কিছু জেনেটিক ফ্যাক্টর সবসময় ইনভলভ থাকে, আমরা জানি ক্যান্সার প্যাথোজেনেসিসে। এখানে যেটা জেনেটিক ফ্যাক্টরের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলিয়াল পলিপোসিস সিনড্রোম এবং হেরিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার সিনড্রোম। এই দুটো সিনড্রোম যাদের থাকে তাদের ক্ষেত্রে সিএ স্টোমাক হওয়ার প্রবণতাটা বেশি থাকে। আচ্ছা, এখন আসো যে মেইন ইটিওলজিক্যাল ফ্যাক্টর অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা কি কি আছে। একটা পেশেন্ট যদি এইচ পাইলোরি ইনফেকশনে ভুগে, অথবা তার ডায়েটটা সে সবসময় সে কার্সিনোজেনিক ডায়েটে
অভ্যস্ত থাকে এবং তার সাথে তার যদি কোনো জেনেটিক মিউটেশন থাকে এবং তার কোনো প্রি ক্যান্সারাস লিশন যেগুলো থাকে সেগুলো যদি কোনো একটা বা অনেকগুলো থাকে তাহলে সেখান থেকে তার গ্যাস্ট্রিক ক্যান্সার ডেভেলপ করতে পারে। এখন আসো প্রি ক্যান্সারাস লিশনগুলো কি কি আছে। যেমন আমরা আগেই পড়ে এসেছি ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস। যখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো অ্যাট্রোপি হয় তখন সেখান থেকে ক্রনিক ইরিটেশনের কারণে মেটাপ্লাসিয়া হয় এবং আমরা জানি যে মেটাপ্লাস্টিক এপিথেলিয়ামটা একটা ফার্টাইল সয়েল ফর ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন। সেজন্য ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিসকে আমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে হবে যেন পরবর্তীতে ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হতে না পারে। গ্যাস্ট্রিক আলসার সেটা এইচ পাইলোরি দিয়ে হোক বা অটোইমিউন হোক সেখান থেকে ক্যান্সার ডেভেলপ করতে পারে। গ্যাস্ট্রিক পলিপ বিশেষ করে বড় সাইজের পলিপগুলো এবং অ্যাডেনোমেটাস পলিপ এখান থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। অথবা গ্যাস্ট্রিক র্যামনেন্ট যদি অন্য কোনো, যেমন আমরা জানি যে মিকলস ডাইভার্টিকুলামে কোনো একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকতে পারে, সেখান থেকেও তোমার অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। তো কিভাবে ক্যান্সার প্যাথোজেনেসিস, তো ক্যান্সার প্যাথোজেনেসিস বলতে গেলে আমি সেই আবার জেনারেল প্যাথোলজিতে ফিরে যাব। সেখানে আমরা মলিকুলার প্যাথোজেনেসিস পড়ে এসেছি, জেনেটিক মিউটেশন হলে কিভাবে হবে, কোন কোন জিনসগুলো ইনভলভ থাকে। তো তোমরা যদি আমাকে এলাও করো আমি কমেন্ট বক্সে লিখে দিও, আমি নিউপ্লাসিয়ার আলাদা একটা ক্লাস নিয়ে তোমাদেরকে জেনারেল প্যাথোজেনেসিস অফ ক্যান্সার ডেভেলপমেন্ট আমি বুঝিয়ে দেব। তো এখানে আমরা অনেক লম্বা কথা বলবো না, এখানে আমরা স্টোমাকে যে অ্যাডেনোকার্সিনোমা কিভাবে হয়, কোন কোন সিকুয়েলি মেনটেন করে, আমি শুধু সেটুকুই বলবো। যেমন প্রথমে নর্মাল মিউকোসা। তো আমরা বলেছি যে নর্মাল মিউকোসাতে বিভিন্ন কারণে বা বিভিন্ন কারণ থেকে ইনফ্লামেশন হওয়ার, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফ্লামেশন। তো হেলিকোব্যাক্টার পাইলোরি কি করে, অনেকদিন যাবত যখন ইনফেকশন হয় সে ক্রনিক গ্যাস্ট্রাইটিস করে এবং অ্যাক্টিভলি গ্যাস্ট্রাইটিসটা থাকে। তো ধরো আমরা এইচ পাইলোরি ইনফেকশন ট্রিটমেন্ট করলাম না, পরবর্তীতে গ্যাস্ট্রিকের যে গ্ল্যান্ডস গুলো থাকে তারা অ্যাট্রোফি হয়ে যাবে, অর্থাৎ তাদের ফাংশন লস হয়ে সাইজে ছোট হয়ে যাবে। এই অ্যাট্রোপিক গ্ল্যান্ড গুলো খুবই প্রোন থাকে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হওয়ার, যেটা আমরা চিনব কিভাবে, স্টোমাকের গ্ল্যান্ডের লাইনিং এ আমরা গবলেট সেলের উপস্থিতি পাবো। এই মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম থেকে পরবর্তীতে ডিসপ্লাসিয়া, যার ক্রাইটেরিয়া গুলো আমি একটু আগে বলে এসেছি, যে নিউক্লিয়াসের হাইপারক্রোমাটিজম, সিওডোস্ট্যাটিফিকেশন, এলনগেশন এবং এনলার্জমেন্ট হবে, মাইটোসিস থাকবে, তখন আমরা বলবো ডিসপ্লাস্টিক এপিথেলিয়াম। এবং পরবর্তীতে এই ডিসপ্লাস্টিক এপিথেলিয়ামটাই ধীরে ধীরে গ্যাস্ট্রিক ক্যান্সারে পরিণত হতে পারে। এবং এই প্রত্যেকটা স্টেপে হতে অনেক দিন সময়ের প্রয়োজন হয় এবং এর ফাঁকে ফাঁকে অবশ্যই পেশেন্টের জেনেটিক মিউটেশন থাকতে হবে, বিশেষ করে এপিসি জিন, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ টিউমার সাপ্রেসর জিন। গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে আমরা এপিসি জিনের মিউটেশনে বেশি পাই এবং অ্যাডিশনাল আরো কিছু মিউটেশন থাকবে। তো এখানে একটা কথা বুঝতে হবে, এই যে নর্মাল মিউকোজা থেকে বিভিন্ন স্টেপে ক্যান্সার হওয়ার জন্য প্রচুর সময়ের প্রয়োজন। এখন আমরা আমাদের এই সময়ে আমরা যদি প্রি ক্যান্সারাস স্টেজগুলো, বিশেষ করে গ্যাস্ট্রিক অ্যাট্রোফি, মেটাপ্লাসিয়া বা ডিসপ্লাস্টিক অবস্থায় যদি আমরা পেশেন্টকে এই লিশনটাকে আইডেন্টিফাই করতে পারি এবং আমরা পেশেন্টকে ম্যানেজ করে ফেলতে পারি, ট্রিটমেন্ট করতে পারি, তাহলে পেশেন্টকে আমরা ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারবো। এবং এটাও তোমরা জানো যে এন্ডোস্কোপি আবিষ্কার হওয়ার পর থেকেই এন্ডোস্কোপি এবং তার সাথে 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 বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করার ফলে এখন আমরা এই প্রি ক্যান্সারাস যে লিশনগুলো, অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস বা মেটাপ্লাস্টিক এপিথেলিয়াম বা ডিসপ্লাস্টিক এপিথেলিয়াম, এগুলো যখন আমরা আইডেন্টিফাই করতে পারি সাথে সাথে আমরা ম্যানেজ করে আমরা ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারি। এবং এই কারণেই গ্যাস্ট্রিক ক্যান্সারের মর্টালিটি এবং মরবিডিটিও অনেকটাই কমে গিয়েছে। তো এই গ্যাস্ট্রিক ক্যান্সারের আমরা আগেই বলেছিলাম আমি যে দুটো টাইপ থাকে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমার। একটা হচ্ছে ইন্টেস্টাইনাল টাইপ, যখন সেটা পলিপয়েড লিশন হিসেবে থাকে এবং গ্ল্যান্ড ফর্ম করে, মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে ডিফিউজ প্যাটার্ন, যেখানে আমরা একটা সেল দেখতে পাই, বিশেষ সেল, সেটা হচ্ছে সিগনেচারিং সেল। তো আমি এটা দেখাচ্ছি, যেমন এখানে ডিফিউজ টাইপ, এখানে কোনো রকমের গ্ল্যান্ড ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি না, নিউপ্লাস্টিক সেলগুলো ডিফিউজ প্যাটার্নে আছে। আর এখানে যেহেতু নিউপ্লাস্টিক সেলগুলো গ্ল্যান্ড ফর্ম করেছে সেজন্য আমরা এটাকে ইন্টেস্টাইনাল টাইপ বলছি। আচ্ছা, ডিফিউজ প্যাটার্নে সিগনেচারিং সেলের কথা আমি বলেছি। এই যে দেখো আংটির মতো সেলগুলো এখানে কেন হয়েছে, যে এখানে মিউসিন দিয়ে সেলটা, সাইটোপ্লাজমটা অনেকটা এক্সটেনশন হয়েছে এবং নিউক্লিয়াসটা এক সাইডে পুশ আপ হয়েছে, এক সাইডে নিউক্লিয়াসটা থেকে মিউসিন কন্টেনিং সেলটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে বলা হয় সিগনেচারিং সেল, অর্থাৎ আংটির মতো দেখতে। তো এই সেলটাই ডিফিউজ প্যাটার্নে, এখানে কোনো গ্ল্যান্ড ফর্মেশন দেখা যাচ্ছে না। তো আমরা ডিফিউজ যে টাইপ অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা সেখানে আমরা সিগনেচারিং সেল পাই, আর ইন্টেস্টাইনাল টাইপে আমরা একটা গ্ল্যান্ড ফর্মেশন পাই ম্যালিগনেন্ট সেল দ্বারা। তো
তো এভাবে করে আমরা স্টমাকের অ্যাডেনোকার্সিনোমা ডায়াগনোসিস করি। এখানে সিগনেট রিং সেলগুলো আমরা দেখতে পাচ্ছি যে ডিফিউজ টাইপ অফ অ্যাডেনোকার্সিনোমাতে থাকে এটা। আচ্ছা, এখানে একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব নেপোলিয়ন বোনাপার্ট, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছ। তো এই ব্যক্তিটা উনি ইউরোপের একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। তো এনার এবং এনার বাবার স্টমাকের ক্যান্সার ছিল। তো যখন নেপোলিয়ন্স গ্যাস্ট্রিক ক্যান্সার হয় তখন তার কারণগুলো ভাবতেন কি, যে তখন আসলে হেলিকোব্যাক্টার পাইলোরি যে কজটা আবিষ্কার হয়নি, তো সেজন্য মানুষের ধারণা ছিল যে সল্ট প্রিজার্ভ ফুড থেকে, অর্থাৎ লবণ দিয়ে যদি খাবারকে প্রিজার্ভ করা হয়, এবং তখন রেফ্রিজারেশনেরও কোনো সিস্টেম ছিল না, যেহেতু লবণ দিয়ে ফুড প্রিজার্ভ করা হতো এবং খাবারে ফল এবং ভেজিটেবলের পরিমাণ কম থাকতো, তো এই কারণগুলোর কারণেই যে সিএ স্টমাক ডেভেলপ করতো। তো এবং তার বাবারও এই সিএ স্টমাক ছিল, উনিও এই কারণেই মারা গিয়েছেন। তো পরবর্তীতে যখন এইচ পাইলোরি আবিষ্কার হয় তখন বোঝা গিয়েছে যে নেপোলিয়নের ওনার হয়তো এইচ পাইলোরি ইনফেকশন ছিল। তো স্টুডেন্টস, আমার মনে হয় আমি স্টমাক প্যাথোলজি সম্পর্কে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট ডিজিজগুলো বলেছি। আরো অনেক ডিজিজ আছে যেগুলো স্টমাকে থাকে, যেগুলো তোমরা আশা করছি তোমরা রবিন্স প্যাথোলজি পড়ে সেগুলো একটু দেখে নিবে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি বলে দিচ্ছি। তো আগামী সপ্তাহে অর্থাৎ ইনশাল্লাহ আগামী বুধবার 9:30 PM আমি জিআই প্যাথোলজি লাস্ট ক্লাস, অর্থাৎ আমরা কোলোনিক বা ইন্টেস্টাইনের যে ডিজিজগুলো ইম্পর্টেন্ট ডিজিজ, যেমন ম্যালঅবজর্পশন ডিজিজ এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তো এই ডিজিজগুলো সম্পর্কে একটু ডিসকাস করব এবং সেদিন ইনশাল্লাহ আমরা জিআই প্যাথোলজি শেষ করব। তো আজকের মতো বিদায়।